আমন্ত্রণ সবাইকে আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে। আমি নাজমুল আশরাফ। আজ আমাদের আলোচনার বিষয় দুর্নীতি, পার পেয়ে যাওয়ার সংস্কৃতি এবং গণমাধ্যমের ভূমিকা। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে কিছুক্ষণের মধ্যে হাজির হবেন কালের কণ্ঠের উপপ্রধান প্রতিবেদক জনাব তৌফিক মারুফ, আর অনলাইনে যুক্ত আছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা এবং বিএফইউজের সাবেক সভাপতি জনাব ইকবাল সোবহান চৌধুরী, সিনিয়র সাংবাদিক জনাব এম.এ. আজিজ, গণমাধ্যম বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আ.জ.ম শফিউল আলম ভূঁইয়া, দুদকের আইনজীবী জনাব খোরশেদ আলম খান এবং হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোর্শেদ। কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। অনুষ্ঠানে আপনারা সরাসরি প্রশ্ন করতে চাইলে বা মতামত জানাতে চাইলে স্ক্রলে দেখানো নম্বরে ফোন করতে পারেন। চাইলে অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে আপনারা দেখতে পাবেন। আমরা আলোচনা শুরু করতে চাই জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনাকে দিয়ে। আপনার দীর্ঘদিনের সাংবাদিকতা এবং সাংবাদিকদের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থেকে আমাকে বলেন যে একটি সরকারের, একটি প্রশাসনের অনিয়ম দুর্নীতির ব্যাপারে গণমাধ্যম কাজ করবে, গণমাধ্যম সেগুলো তুলে ধরবে এবং তার মধ্য দিয়ে সরকার দুর্নীতি দমন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৃতীয় মেয়াদের অন্যতম অঙ্গীকার হচ্ছে যে দুর্নীতির ব্যাপারে শূন্য সহনশীলতা, মানে দুর্নীতি কমিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা করা, এটি তার অন্যতম অঙ্গীকার। সেই বাস্তবতায় যখন গণমাধ্যম দুর্নীতির খবর তুলে ধরে, দুর্নীতির খবর প্রকাশ করে, তখন অনেক রকমের বাধা বিপত্তির মধ্যে দিয়ে সাংবাদিকদের যেতে হয়, সেটি স্বাভাবিক। কিন্তু প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের ঘটনায় মনে হয়েছে যে প্রশাসন যেন দুর্নীতির খবর প্রকাশ করলে তাদের বিরুদ্ধে এক ধরনের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। সেখানে সরকারের ভূমিকা এখন পর্যন্ত আমরা সন্তোষজনক দেখলাম না। জনাব ইকবাল সোবহান চৌধুরী, তাহলে দুর্নীতির শূন্য সহনশীলতার ব্যাপারে সরকারের প্রমাণটা আমরা কোথায় পাচ্ছি? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি তুলেছেন, একটি হলো দুর্নীতি এবং আরেকটি হলো সংবাদপত্র বা মিডিয়া, গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকদের ভূমিকা। দুটো পাশাপাশি যদি আমরা আনি তাহলে দেখব বিভিন্ন সময়ে, যুগে যুগে বিভিন্ন দেশে দুর্নীতি বিষয়টি কিন্তু সুশাসন, গণতান্ত্রিক প্রক্রিয়া সেগুলোকে কিন্তু ব্যাহত করেছে। কোনো কোনো সময়ে স্বৈরাচারী সরকার এসছে, কোনো কোনো সময়ে অসাংবিধানিক সরকার এসছে, এবং দুর্নীতি কিন্তু বিভিন্ন সময়ে একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে। আমাদের এখানেও কিন্তু সেটি কিন্তু আছে। আমাদের এখানে সাংবিধানিক সরকার এসছে, স্বৈরাচারী সরকার এসছে, এমনকি নির্বাচিত সরকারের সময়ও কিন্তু আমরা দুর্নীতির যে কালচার সেটি আমরা দেখেছি। এখন প্রশ্ন হলো যে দুর্নীতি যারা করবেন তাদেরকে জনসমক্ষে তথ্যের মধ্য দিয়ে তাদেরকে তুলে আনার জন্য গণমাধ্যমের একটি ভূমিকা। গণমাধ্যমকে বলা হয় ওয়াচডগ। যেখানে অনিয়ম, যেখানে দুর্নীতি, যেখানে দুরাচার এবং যেখানে নির্যাতন বা অসত্য, সেখানে গণমাধ্যমের ভূমিকা হলো সত্যকে প্রকাশ করা। এবং সেই সত্য প্রকাশ করতে গিয়ে কিন্তু সেটি হলো দায়িত্ব নিয়ে এবং কোনো উদ্দেশ্য নিয়ে নয়, কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নয়, তথ্যকে, সত্যকে উদ্ঘাটিত করাটাই হলো মিডিয়ার দায়িত্ব। এবং বাংলাদেশে আমরা যদি বলি, পাকিস্তান আমল থেকে আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা এই কাজটি করেছেন দুটো ভাবে। একটি হলো দায়িত্ব নিয়ে, আরেকটি হলো সাংবাদিকতার নীতি নৈতিকতা মেনে নিয়ে। পাশাপাশি কিন্তু ঝুঁকি যে ছিল না তা নয়, কিন্তু বাধা সব সময় কিন্তু থাকবে। আপনি যার বিরুদ্ধে লিখবেন, যার স্বরূপ উদ্ঘাটন করতে যাবেন, সে তো আপনার পক্ষে থাকবে এমনটি ধারণা করার কোনো কারণ নেই। সেটি সরকার হোক, সেটি বিরোধী রাজনৈতিক দল হোক, সেটি সিন্ডিকেট হোক, সেটি অপরাধ চক্র হোক। তাই সাংবাদিকদেরকে কিন্তু সব সময় তার দায়িত্ব পালন করতে, সেটি আপনি যদি শুধু দুর্নীতির তথ্য তুলে ধরাই কিন্তু একমাত্র সাংবাদিকের দায়িত্ব নয়। সাংবাদিকের দায়িত্ব হলো সত্য তথ্যকে তুলে ধরা। সেই সত্য তথ্য তুলতে গিয়ে যারা এর বিপক্ষে থাকবে তারা কিন্তু বিভিন্ন ভাবে আপনার চাপ সৃষ্টি করবে, কখনো ভয় দেখাবে,
কখনো নির্যাতন করবে এবং আইন দিয়েও কিন্তু চেষ্টা করবে আপনার সাংবাদিকতা বা গণমাধ্যমকে কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণ করতে। কিন্তু ইতিহাস বলে যে যতই নিয়ন্ত্রণ করার চেষ্টা হোক না কেন, গণমাধ্যমের সত্য প্রকাশের যে সাহসী ভূমিকা, সেটি কিন্তু সামান্য সময়ের জন্য কিছু কিছু সময় মানে যাকে স্থিমিত হলেও বিভিন্ন কারণের জন্য, সেটা কিন্তু আলটিমেটলি কিন্তু ধরে রাখা যায় না। সত্য কিন্তু সাহসের সাথে মিডিয়া প্রকাশ করে থাকে। আমাদের এখানেও সেটা আমরা দেখেছি, স্বৈরাচার সরকারের সময় দেখেছি, আমরা সামরিক সরকারের সময় দেখেছি, নির্বাচিত সরকারের সময় আমরা দেখেছি। কালাকানুন আছে, তারপরেও কিন্তু সাংবাদিকরা তাদের ভূমিকা, গণমাধ্যম ভূমিকা পালন করার চেষ্টা করছে। কিন্তু আমাদের বর্তমানে আরেকটি নতুন যে আমাদের সমস্যা দেখা দিয়েছে, সেটি হলো যে আমরা এতদিন আন্দোলন করতাম যে সাংবাদিকতার স্বাধীনতার জন্য, মুক্ত গণমাধ্যমের জন্য। আজকে কিন্তু সাংবাদিকতার স্বাধীনতার থেকে কিন্তু মালিকের স্বাধীনতা কিন্তু এখন প্রকট হয়ে উঠেছে আমাদের এই গণমাধ্যমে। গণমাধ্যমের যদি মালিকানাগুলো আপনি যদি দেখেন, তাহলে দেখবেন সেখানে এখন আছে পুঁজি বিনিয়োগ করছে কারা, যারা কর্পোরেট হাউস আছে, এমনকি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, এবং যাদের কালো টাকা আছে তারা আছে কিন্তু মালিক হচ্ছেন। এবং মালিক হওয়ার কারণের জন্য স্বাভাবিকভাবে সরকার যতটুকুই না নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, তার চেয়ে কিন্তু বেশি প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে এই মালিকরা এবং রাজনৈতিক যে ব্যক্তিবর্গ আছেন, যারা এই মিডিয়ার মালিক হচ্ছেন, তারা কিন্তু আজকে এই মিডিয়াকে তাদের মতো করে, তাদের রাজনৈতিক স্বার্থে, তাদের ব্যবসায়িক স্বার্থে তারা কিন্তু এটিকে ব্যবহার করার চেষ্টা করছেন। এবং সেখানে আমরা সাংবাদিকরা অনেক সময় যাকে বলে সেলফ সেন্সরশিপে আজকে কিন্তু সাংবাদিকদের আজকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আমি যেটা বলতে চাই যে দুর্নীতি দমন এটি আমরা সবাই চাই। সরকারের মধ্য থেকেও যারা সরকারকে সুষ্ঠুভাবে চালাতে চায়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেটি বললেন যে তিনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তিনি কিন্তু তার অত্যন্ত স্পষ্টভাবে তার ভূমিকা, তার সরকারের ভূমিকা। কিন্তু এখানে আমরা দেখছি বিভিন্ন সময় তার যে সদিচ্ছা, মিডিয়ার সাথে কিন্তু তার একটা সুসম্পর্ক আমরা সবাই জানি, কিন্তু সেই সুসম্পর্ক থাকা সত্ত্বেও তার সরকারের ভিতরে যারা এই দুর্নীতির সাথে জড়িত আছেন বা বিভিন্নভাবে ব্যবসায়িক যারা স্বার্থের সাথে জড়িত আছেন, তারা বিভিন্ন সময়ে এই সুযোগ নিয়ে তারা সরকার এবং মিডিয়ার সাথে একটা দূরত্ব তৈরি করে। কিন্তু এই ঘটনার ক্ষেত্রে সেই দূরত্ব কি প্রশাসন তৈরি করলো কিনা সেটা আপনার কাছে শুনবো। তার আগে আমি একটু জনাব তৌফিক মারুফ আপনার কাছে আসতে চাই। আপনি অনেক বছর ধরে সচিবালয়ে সংবাদ সংগ্রহ করেন এবং স্বাস্থ্য খাতের নানান খবর আপনি ইদানিং প্রকাশ করছেন, কিন্তু এই রোজিনা ইসলামের ঘটনার পরে আপনি কি সচিবালয়ে গেছেন? না। আচ্ছা, যদি না গিয়ে থাকেন তার আগের কথা বলি যে যেভাবে আপনারা বিভিন্ন মন্ত্রণালয়ে যান, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংবাদ সংগ্রহ করেন এবং সেই সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে অনেক অনিয়ম দুর্নীতির ব্যাপার থাকে, আর সেগুলো সংগ্রহ করার কৌশল কি, সাংবাদিকতা নীতি নৈতিকতা কি, সেগুলো আমরা জানি। কিন্তু কখনোই তো আমরা এরকম ঘটনা দেখিনি, রোজিনা ইসলামের মতো ঘটনা সচিবালয়ের মতো জায়গায়, কোনো একটা মন্ত্রণালয়ের মতো জায়গায় একজন অতিরিক্ত সচিবের যে ভূমিকা আমরা দেখলাম ন্যাক্কারজনক, তিনি হামলা করেছেন একজন সাংবাদিককে। এরকমটা ঘটার পেছনে যেটি বলা হচ্ছে যে তিনি অনেকগুলো স্বাস্থ্য খাতের দুর্নীতির খবর প্রকাশ করেছেন, তারই একটি আপনার বহিঃপ্রকাশ, তার একটা প্রতিশোধ নেওয়া তারা চেষ্টা করেছে। তারপরে তো মামলা টামলা করে যা যা কিছু করেছে আমরা সব কিছু জানি। এটি কি শুধু রোজিনা ইসলামের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই ক্ষোভ, নাকি যারাই সংবাদ প্রকাশ করেন সবার ক্ষেত্রে তাদের মনোভাবটা এরকম? দেখুন, আমি মনে করি এটি শুধুমাত্র রোজিনা ইসলাম হচ্ছেন একজন প্রতীক, যিনি আমরা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করি কিংবা সাংবাদিকতার ক্ষেত্রে বিভিন্ন তথ্য উপাত্ত, এটি তো আমাদের উপজীব্য মূল খোরাক আমাদের এটি। তো যেই ঘটনাটি ঘটেছে, যদিও আমি একটু সংশোধন করছি, যে এই যে আমরা ছবিতে যে ভদ্রমহিলাকে দেখছি, যিনি মূলত আমাদের সহকর্মী রোজিনা ইসলামের উপরে হামলে পড়েছেন, তিনি আসলে অতিরিক্ত সচিব নন, তিনি অন্য একজন কর্মী সেখানকার। যিনি তার গলা চেপে ধরেছিলেন তিনি না, তিনি অতিরিক্ত সচিব নন, তিনি ওইখানে উপস্থিত ছিলেন কিন্তু তিনি না।
ইনি হচ্ছেন ওইখানকার অন্য একজন কর্মী। তো এখন কথা হলো যে আমরা যেমন আমরা যারা স্বাস্থ্য খাতের গত এক বছরের দুর্নীতির যে একেবারেই মহোৎসব, সেইটির তথ্যউপাত্ত সংগ্রহ করার ক্ষেত্রে আমরা যারাই আমি কিংবা রোজিনা ইসলাম বা আমরা অন্য যারা সহকর্মীরা আছি, আমরা যারাই কাজ করছি, আমরা যে একদম তথ্য চাইলাম আর দিয়ে দিল, এটি কখনোই হয়নি। কথা না, এটি কখনোই হয়নি। আমাদেরকে নানান কৌশল অবলম্বন করতে হয়েছে, নানান ধরনের চেষ্টা করতে হয়েছে। আমরা তো স্বাভাবিকভাবেই সোর্স ম্যানেজ করি, সেটি দিয়েও যখন পাওয়া যাচ্ছে না নানানভাবে। আমি এই প্রেক্ষাপটটা একটু বলি। দেখুন, যেদিন রোজিনা ইসলামের সঙ্গে যে ঘটনাটি ঘটল, তার ন্যাক্কারজনক দুঃখজনকভাবে তার ঠিক আগের দিন আমরা সবাই যদি খেয়াল করি, মিডিয়াতে বিশেষ করে টেলিভিশনে স্কল আসছিল যে চীনের টিকার অনুমোদন। তো এই অনুমোদন নিউজটা যখন হচ্ছিল, তখন একটা পর্যায়ে সেটি আবার বন্ধ হয়ে গেছে। সন্ধ্যার পরে কি 8টা সাড়ে 8টার দিকে ডিজি তিনি নিজে একটা বিবৃতি দিয়ে সেটি বললেন যে এই ঘটনা সঠিক না, এটি না। কিন্তু ঘটনা তো ঘটেছে। কি ঘটনা ঘটেছে? আমরা যখন এই বিষয়টি খোঁজ খবর নিয়ে জানার চেষ্টা করলাম, তখন আমরা কোথাও থেকে কারো কাছ থেকে মিনিমাম তথ্য পেলাম না যে কেউ একজন বলবেন যে হ্যাঁ এটি ঘটেছে। বরং তারা রীতিমতো আঁতকে ওঠেন। যখন এখনও আজকের কথাও বলি আমি, টিকা সংক্রান্ত আগে এবং এখন টিকা সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলেই তারা আঁতকে ওঠেন, রীতিমতো ভয় পেয়ে যান। ভয়টি কিসের? মানে কোনো জবাব দেন না, কোনো জবাব দেন না, ক্ষেত্র বিশেষ দেন, কিন্তু ঠেলাঠেলি করেন যে আমি না অমুকের কাছে কথা বলেন, আমার পক্ষে ভাই বলা সম্ভব না। এই ভয় পাওয়ার কারণটা কি? এই যে ভয় পাওয়ার কারণটা হচ্ছে এটি যে মনে করি যে যেহেতু তাদের মধ্যে আমরা যে শব্দটি বলি গলদ, সেই গলদ আছে তারা যে আমি আজকে অনেক বিশেষজ্ঞর সঙ্গে কথা বলেছি যে টিকার তথ্য মানুষের জানার দরকার কিনা, টিকার কোন তথ্যগুলো রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা করা দরকার, কোনটি না। সবাই আমাকে এই কথাটিই বলেছেন যে টিকার ক্ষেত্রে শুধুমাত্র বৈজ্ঞানিক বিষয়গুলো, আমরা যেটিকে ফর্মুলা বলি, এইগুলো সাধারণ মানুষের জানার একটা পর্যায়ে হয়তো অত দরকার হয় না। পাশাপাশি রাষ্ট্রীয় চুক্তির ক্ষেত্রে কিছু অবশ্যই গোপনীয় থাকে, সেটি বাদ দিয়ে কেউ এটি বলেছেন যে 90% হচ্ছে মানুষের জন্য ওপেন হওয়ার সুযোগ আছে, উচিত। তো আমরা যেটি সংবাদকর্মীরা যেটি দেখতে পাচ্ছি, ওনাদের দ্যাট মিনস সরকারের কাছে মনে হচ্ছে বা স্বাস্থ্য খাতের ওনাদের কাছে মনে হচ্ছে যে কোনো তথ্যই, টিকার কোনো তথ্যই মানুষকে জানানো যাবে না, সব তথ্য গোপন। ফলে কি হয়? মানুষের মধ্যে বিভ্রান্তি হয়। মানুষ যে এখন উদ্গ্রীব হয়ে আছে, যে 14 লাখ মানুষ টিকা পায়নি, তারা তো অন্ততপক্ষে জানতে চায় যে কি হলো। সরকার যে ইতিবাচক কাজগুলো করছে, তারা যে চেষ্টা করছে, সেটি নিয়েও প্রশ্ন ওঠে। মানুষের আস্থাহীনতা তৈরি হয়। সরকার কেন এটি বুঝতে পারে না? আমি একদম সরাসরি একটু দায়ী করছি এই জন্য যে বর্তমানে যে স্বাস্থ্য সচিব আছেন, তার ভূমিকা খুবই ন্যাক্কারজনক। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি মিডিয়ার সাথে কথা বলেন না। টিকা নিয়ে তাকে যদিও কোনো মিটিং টিটিংয়ে একাত্র আসলেও তিনি এক ধরনের মিডিয়াকে, গণমাধ্যম কর্মীদেরকে তিনি প্রতিদ্বন্দ্বী বা শত্রু ভাবেন। তিনি ফোন পর্যন্ত ধরেন না। তিনি কোনো ধরনের, আমি মনে করি যে এই ঘটনাটি ঘটতো না সচিবের এরকম ভূমিকা না হলে, সচিব এবং অতিরিক্ত সচিব, এমনকি স্বাস্থ্য অধিদপ্তরের কেউ দায়িত্বশীল কারো কাছ থেকে আমরা যদি ওই দিন, অর্থাৎ ঘটনার আগের দিন যে চীনের টিকার চুক্তি অনুমোদন হয়েছে, তখন যদি ওনারা ব্রিফ করতেন, তখন যদি আমাদেরকে জানাতেন চিত্রটি, তাইলে তো আমরা সাধারণভাবেই পেয়ে যেতাম। মানে এই রাগঢাকের পেছনে কিছু একটা কারণ আছে, এই ধারণা করা যায়। পেছনে অবশ্যই আমরা তো মনেই করি। কিন্তু এই যে যাদের কথা বললেন, এরা সবাই পাবলিক সার্ভেন্ট, সচিব, অতিরিক্ত সচিব, তাদের এই ভূমিকার ব্যাপারে আপনারা তো জনপ্রতিনিধি, মানে যিনি আমাদের মন্ত্রী, নির্বাচিত সংসদ সদস্য, তার কাছে কখনো কি বলতে পেরেছেন যে আপনার কর্মকর্তারা এরকম অসহযোগিতা করছেন? দেখুন, একটু পিছনের দিকে যেতে হয়। এর আগের যিনি সচিব ছিলেন, মান্নান সাহেব, তিনি কথা বলতেন। তিনি কিন্তু মাঝে মধ্যেই টিকা নিয়ে অনেক কথা বলতেন, এবং একটা পর্যায়ে আমরা দেখলাম, এটা এখন আর রাগঢাকেরও কিছু নাই, ওই সচিব এবং মন্ত্রী তাদের মধ্যে দূরত্ব হয়ে যায়। এই দূরত্বর
ফলে একটা পর্যায়ে দেখা যেত যে দুজন দু রকমের কথা বলছেন। দুজন দু রকমের কথা বলেন। মন্ত্রী হয়তো টিকা নিয়ে কখনো কথা বলেন, সচিব আবার আমাদেরকে হয়তো ফোন করে বলতেন উনি কি বলছেন না বলছেন আমি জানি না, এটা ঠিক বলেন, ওনাকে জিজ্ঞেস করেন। মন্ত্রীর অ্যাটিটিউড ওরকম। তো মন্ত্রী মাঝে মধ্যে বলেন, যেমন মন্ত্রী কয়েকদিন আগেও তারা বলছিলেন। এখন উনি যখন বলতে চান, আমি এই কথাটি আজকে না বলেই পারছি না। আমার কাছে মনে হয় স্বাস্থ্যমন্ত্রী নিজের জায়গায় যেসব দুর্বলতাগুলো আছে সেটি একটি প্রশ্ন, সেটি একটি বিষয় তার রাগঢাকের ক্ষেত্রে বা লুকোচুরির ক্ষেত্রে। অন্যদিকে এখন এই যে আমলাতান্ত্রিক যে অবস্থান সেটি এতই শক্তিশালী, স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবের কাছে কোণঠাসা হয়ে আছেন। তিনি তাদের কাছেও তারাও মানে স্বাস্থ্য সচিবের কারণে কিংবা অন্যদের কারণে তিনি হয়তো কথা বলতে তাহলে পারেন না। এই যে প্রশাসনের মানুষজন এরা তো মন্ত্রীর অধীনে কাজ করেন, জবাবদিহিটা মন্ত্রীকে করতে হয়, তিনি নির্বাচিত প্রতিনিধি এবং তিনি প্রধান নির্বাহী মন্ত্রণালয়ের, তাহলে তিনি কেন তার কর্তৃত্ব সচিবদের উপরে প্রয়োগ করতে পারেন না? হ্যাঁ, এই ব্যর্থতা আমি মনে করি একমাত্র স্বাস্থ্যমন্ত্রী নন, আর অন্যান্য মন্ত্রীর ক্ষেত্রে এরকম কথা প্রযোজ্য। তার মানে যে অভিযোগটা আমরা শুনি যে প্রশাসনের উপরে, আমলাদের উপরে সরকারের বা রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ নাই, মোটা দাগে কি এটাই বাস্তবতা? আমি অন্ততপক্ষে আমার অভিজ্ঞতা অনুযায়ী যদি তাই না হয়, একজন স্বাস্থ্য সচিব এই যে টিকার ইস্যুটি একেবারেই এখন প্রত্যেক দিন মানুষ জানতে চায়, প্রতিটা দিন। স্বাস্থ্য সচিবেরই তো দায়িত্ব যে তিনি আমাদের হালনাগাদ তথ্য জানাবেন, মানুষের উদ্বেগ দূর করবেন, হ্যাঁ সরকার কি গোপন করছেন। আমি যদি প্রশ্ন তুলি, ওই যে ফাইলের মধ্যে কি আছে না আছে, এইটির কতটুকু গোপনীয়, রাষ্ট্রীয় গোপনীয়তা ছিল, কতটুকু ওপেন করার, সেটিও তো মানুষকে জানানো উচিত বলা যেত নিশ্চয়ই। আমি ডক্টর অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া আপনার কাছে আসতে চাই। আপনি সাংবাদিকতার শিক্ষক, সাংবাদিকতা ছাত্র ছিলেন। রোজিনা ইসলামের ঘটনা, প্রশাসনের ভূমিকা এবং দুর্নীতি, এইটা অনেক ব্যাপক বিষয়। আমি সংক্ষেপে জানতে চাই, যেই পরিস্থিতির মধ্য দিয়ে রোজিনা ইসলামে গেছেন বা আমাদের গণমাধ্যম এখন সরকারের দুর্নীতি অনিয়মের সংবাদ সংগ্রহ এবং প্রকাশ করতে গিয়ে যেরকম বাধার মুখে পড়েন, ইকবাল ভাই বলছিলেন মালিক পক্ষ, আপনার ব্যবসায়ী, আরও অনেক পক্ষের অনেক দায় আছে, কিন্তু সরাসরি যেই ঘটনাটি এখন সামনে এসেছে, প্রশাসনের কোনো অনিয়ম দুর্নীতির খবর প্রকাশ করার ক্ষেত্রে যদি এরকম মামলা মোকদ্দমা, হয়রানি নির্যাতনের শিকার হতে হয়, সেক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা দেশে কতটুকু আছে বলে আপনি মনে করেন? যেমন যে রোজিনা ইসলামের যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটিকে তো আমি ইতিমধ্যেই বিভিন্ন টেলিভিশনে বলেছি, এটা একটা নজিরবিহীন ঘটনা। যে বাংলাদেশের সচিবালয়ের মতো জায়গায় এরকম একটা ঘটনা ঘটা, একজন নারী সাংবাদিক এভাবে হেনস্থা হওয়া বা শারীরিকভাবে নির্যাতনের শিকার হওয়া, এটা বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয়েছে যে একটা নজিরবিহীন ঘটনা। এখন অনুসন্ধানী সাংবাদিকতা তো হচ্ছে যে আপনি দুর্নীতিকে খুঁজে বের করে আনবেন, দুর্নীতির তথ্য কেউ নিজে থেকে আপনাকে দিয়ে দেবে না। সাংবাদিকরা চেষ্টা করবে এই দুর্নীতির তথ্য বের করে আনার, আর দুর্নীতিবাজেরা চেষ্টা করে হচ্ছে এই দুর্নীতিটা ঢেকে রাখা। তো আপনি রোজিনা ইসলামের বিষয়টা যদি দেখেন, যে সে গত কিছুদিনে যে রিপোর্টগুলো করেছে, সেখানে সে অনেকগুলো দুর্নীতির বিষয় সামনে এনেছে। এখন যেই দুর্নীতির বিষয়গুলো সে সামনে এনেছে, সেগুলো যদি সত্য না হতো বা সেগুলোর ব্যাপারে যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো ধরনের আপত্তি থাকতো, তাহলে তারা সেটা প্রকাশ করতে পারতো। আমরা কিন্তু সেই ধরনের আপত্তি বা সেই ধরনের প্রতিবাদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেখিনি। তো যার ফলে রোজিনা ইসলাম যে রিপোর্টগুলো করেছিলেন, আমি ধরে নিব যে এইগুলো সত্যি ছিল। তো এখন এই রিপোর্টগুলোর দ্বারা রাষ্ট্র উপকৃত হয়েছে। ধরেন এই যে করোনাকালীন সময়ে স্বাস্থ্যক্ষেত্রে যে নানা ধরনের অনিয়মের বিষয়টি সাংবাদিকরা তুলে এনেছেন, শুধু রোজিনা ইসলাম না, অনেক সাংবাদিকই তুলে এনেছেন। তো এই যে তুলে আনার মধ্য দিয়ে রাষ্ট্র কিন্তু অনেক সংকট মোকাবেলা করতে সক্ষম হয়েছে। না হয় স্বাস্থ্য খাতের এই করোনাকালীন সময়ে অনেক বিপর্যস্ত অবস্থা হতো। সাংবাদিকরা সেই জায়গায় একটা বড় ভূমিকা পালন করেছে। তো এই ভূমিকা পালন করতে গিয়ে রোজিনা ইসলাম হয়তো কারো কারো ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন। তার হামলার যে ভিডিও আমরা দেখেছি, তার যে বিভিন্ন ছবি যে এসেছে আমাদের সামনে, সেটা তো মনে হয়েছে তিনি কারো কারো ব্যক্তিগত আক্রোশের শিকার। এইখানে যেমন আপনি সরাসরি আমলাতন্ত্র ভার্সাস সাংবাদিক এইভাবে বিষয়টাকে দেখা যাবে না, আবার সরকার ভার্সাস সাংবাদিক দেখা যাবে না। যেটাকে দেখতে হবে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা, যারা এক ধরনের ঔষধজন্যমূলক, কখনো কখনো তাদের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথেও তুলনা করা যায়, যে ভিডিও ক্লিপ আমি দেখেছি, তারা সেটা করেছে। আমার কাছে মনে হয়েছে যে রোজিনা হয়তো তাদের কারো কারো ব্যক্তিগত স্বার্থ ক্ষুণ্ণ করেছেন। কারণ হচ্ছে যে যেই আইনে মামলা করা হয়েছে, সাংবাদিকতার ছাত্র হিসেবে
আমি একজন প্রাক্তন সাংবাদিক, বর্তমানে সাংবাদিকতার শিক্ষক হিসেবে এই আইনটি আমি বহুবার পড়েছি আমি নিজে। এই আইনের উদ্দেশ্য এবং এই আইনের বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা। রাষ্ট্রীয় গোপনীয়তা হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তার জন্য যে বিষয়টা হুমকি স্বরূপ, এবং সেখানে আপনি যদি দেখেন যে গোপনীয় স্থান, এখন সচিবালয় তো কোনো গোপনীয় স্থান নয়, আর সাংবাদিকদের জন্য তো নয়, কারণ সাংবাদিককে রাষ্ট্র কিন্তু অ্যাক্রিডিটেশন কার্ড দিয়েছে। সে সেই অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে গিয়েছে, সে তথ্য সংগ্রহের জন্য গিয়েছে, এবং অনুসন্ধানী সাংবাদিকরা তাদের সোর্সের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। তো সেই তথ্য সংগ্রহ করতে গিয়ে সে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছে, যেটি বাংলাদেশের সাংবাদিকতা, এই যে ধরেন অনুসন্ধানী সাংবাদিকতার জন্য একটা সাময়িক চ্যালেঞ্জ হিসেবে এসছে। তবে আমি বিশ্বাস করি এবং অভিজ্ঞতা থেকে আমি জানি, আপনিও সাংবাদিকতার ছাত্র, এখানে ইকবাল ভাই আছেন, আজিজ ভাই আছেন, অন্যান্য সাংবাদিকরা আছেন, যে বাংলাদেশের সাংবাদিকতা কিন্তু এই রকম এই দুর্বৃত্তপনা, তারপরে সহিংসতা থেকে শুরু করে নানা কিছু মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে গেছে। এবং আমি বিশ্বাস করি যে এই ঘটনার মধ্য দিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা আরো বেগবান হবে এবং সাংবাদিকরা আরো অনেক বেশি ভূমিকা সমাজে রাখবেন। এই ঘটনাটা তাদের নিশ্চয়ই সেটা আশা করব। কিন্তু অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, আপনি যেটি বলছিলেন যে এটি আপনার আমলাতন্ত্র বা প্রশাসন বনাম গণমাধ্যম না, বা সরকার বনাম গণমাধ্যম না, কেবলই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা বনাম গণমাধ্যম আপাতত। সেক্ষেত্রে এই ঘটনার ব্যাপারে আমরা গোটা সরকার বা প্রশাসনের যে ভূমিকা আজ পর্যন্ত দেখছি, তাতে তো মনে হচ্ছে যে তারা এই ঘটনায় এই প্রশাসন, এই মন্ত্রণালয়, এই কর্মকর্তাদের পক্ষেই আছেন। সেক্ষেত্রে আপনি কি করে বলবো এটা কেবলই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার? যেমন এখানে ঘটনাটা ধরেন আমি যেভাবে দেখি, যে সাধারণ নাগরিক হিসেবে এই ঘটনাটায় যারা ঘটিয়েছে তারা একটা সুবিধাজনক অবস্থানে আছে, কিন্তু তারা যেহেতু সচিবালয়ে কাজ করে বা মন্ত্রণালয়ে কাজ করে বা আমলাতন্ত্রের অংশ, তাদের সরকারের সাথে সরাসরি যোগাযোগের একটা মাধ্যম আছে। তারাও সরকারের কাছে তাদের মতো করে বিষয়টা উপস্থাপন করেছে। আপনি দেখবেন যে আজকে কিন্তু তারা তাদের মতো করে তাদের বিপক্ষের যে কথাগুলো আমরা বলছি, তথ্য যুক্তি তুলে ধরছি, সেগুলো কি সরকার জানছে না? সেটিও সরকার বিবেচনা করার চেষ্টা করছে বলে আমার ধারণা। তবে সেটি যত দ্রুত পৌঁছেছে, আমার ধারণা যে অন্যদিকের বক্তব্য, সামগ্রিক বক্তব্যগুলো যখন সরকারের কাছে পৌঁছাবে, তখন সরকার একটা যথার্থ সিদ্ধান্তে আসতে পারবে বলে আমার বিশ্বাস। কিন্তু এখন পর্যন্ত যারা সরাসরি সরকারের কাছে পৌঁছাতে পারে এবং তারা যেসব যুক্তি, তথ্য, বক্তব্য সত্য মিথ্যা মিলিয়ে বলছে, সরকার সেভাবেই আগাচ্ছে। তার মানে একটা পক্ষ দ্বারাই প্রভাবিত, তাই না? এখন তো আমি কি এখানে একটু অ্যাড করতে পারি? জি 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 ইকবাল ভাই। জি, আমি আপনাকে জেনেই বলছি, আমার একেবারে তথ্য দিয়ে বলছি যে সরকার, যেটা আমাদের শফিউল আলম ভূঁইয়া সাহেব বললেন, যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু প্রশাসনিক কর্মকর্তা যারা রোজিনার বা এই ধরনের দুর্নীতির রিপোর্টের দ্বারা তাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছিল, তারা অতি উৎসাহে হঠকারী ভাবে, এবং আমি বলবো যে ক্রিমিনাল ওয়েতে তারা এই ঘটনাটি ঘটিয়েছে। এটা কিন্তু সরকারের সিদ্ধান্তের ব্যাপার নয়। কেন সরকারের সিদ্ধান্তের ব্যাপার নয়, সেখানে আমি দুটি তথ্য আপনাকে দিতে চাই। সেটি হলো, তার বিরুদ্ধে ডিজিটাল মামলা করার কথা ছিল, কিন্তু তার বিরুদ্ধে ডিজিটাল মামলা হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু ডিজিটাল মামলা করার জন্য সুপারিশ করেছিল, কিন্তু সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপে ডিজিটাল মামলা হয়নি। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুলিশের গতানুগতিক ধারায় তার রোজিনার রিমান্ডে নেওয়ার দাবি আবেদন করা হয়েছিল, কিন্তু সেখানে আমাদের বিচার বিভাগ থেকে, মানে অর্থাৎ যে বিচার বিভাগের, সেখানে তারা কিন্তু রিমান্ড দেননি। এই দুটি ঘটনা আমি এই জন্য বলতে চাই যে সরকারের ভিতরেও কিন্তু দুটো আছে। আজকে সরকার এই কিছু আমলার কারণের জন্য আজকে সরকার বিব্রতকর অবস্থার মধ্যে তারা ফেলেছেন। এটা দুটো হতে পারে, একটি হতে পারে তাদের নিজস্ব স্বার্থ বিঘ্নিত হওয়াতে রোজিনাকে একটা ভিকটিম করছেন, আরেকদিকে হয়তো সরকারের এই কিছু আমলা, অতি উৎসাহী আমলা, তারা হয়তো যেহেতু সরকার বিরোধী এখন কোনো ওই ধরনের ইস্যু নেই, সেই ধরনের একটা সময়ে একটা ইস্যু তৈরি করে মিডিয়া এবং সরকারের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এবং আমি এটুকু বলতে পারি, আগামীকাল
শুনানি হবে জামিনের উপরে, এবং আমার বিশ্বাস যে হয়তো জামিনটি হয়ে যেতে পারে। জি, ধন্যবাদ ইকবাল ভাই, আপনার কাছে আবার ফিরবো। আমি একটু অ্যাডভোকেট মনজিল মোর্শেদ আপনার কাছে আসতে চাই। দেখুন, যারা সংযুক্ত আছেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। সেটা হলো অফিসিয়াল সেক্রেসি অ্যাক্ট। প্রত্যেকটা আইনের আপনি একটা উদ্দেশ্য থাকে যে আইনটা কেন প্রণয়ন করা হলো, এবং আমরা যখন আদালতের সর্বোচ্চ আদালতে আইনের বিশ্লেষণ যায়, সেখানে কিন্তু আদালত আরো অনেক দূরে চলে যায় যে ল মেকারসরা কি চিন্তা করেছিল, শুধু উদ্দেশ্যের মধ্যে না, অর্থাৎ ল মেকাররা কেন আইনটা করলো, কি উদ্দেশ্য ছিল, ওই আলোকে আদালত বিশ্লেষণ করে আইনের প্রয়োগটা। এখন এখানে অফিসিয়াল সেক্রেসি একটা হয়েছিল 1923 সালে। তখন কারা শাসন করতো? ব্রিটিশরা এদের শাসন করতো, এবং সেখানে আপনার তখন রাষ্ট্রের মূল উদ্দেশ্য ছিল কি, 23 সালে চিন্তা করেন, তখন রাষ্ট্রের মূল উদ্দেশ্য ছিল কিন্তু রাষ্ট্র শোষণ করা, দখল করা, যুদ্ধ করে বিজয় অর্জন করা, এগুলো হলো রাষ্ট্রের মূল চরিত্র। তখন কিন্তু ডেমোক্রেসি বা হিউম্যান রাইটস বা এনভায়রনমেন্ট এই ইস্যুগুলো মুখ্য ছিল না। অর্থাৎ তৎকালীন সময় যখন ব্রিটিশরা এখানে শাসন করতো, তখন এই আইনটা কেন করেছিল? ওই যেহেতু তাদের বিভিন্ন রকমের যুদ্ধ, দখল করা, এই সমস্ত অনেক কিছু পলিসি থাকে, এবং তারা তো এখানে এসে তারা একটা নেতৃত্ব দিতেন, কিন্তু এখানে অফিসিয়াল কাজকর্ম কারা করতেন? এই বাঙালিরা, ইন্ডিয়ানরা, তারাই তো করতেন। অর্থাৎ ওই জায়গাটায় তাদের প্রোটেকশনের জন্য, যে তাদের ব্রিটিশদের যে সমস্ত পরিকল্পনা এগুলো যাতে আউট হয়ে না যায়, এই জন্য তারা এই সেক্রেট অ্যাক্টটা করেছিল তাদের রাষ্ট্রের প্রয়োজনে। ওই প্রেক্ষাপটটাই ছিল ভিন্ন। এই জন্য দেখবেন ওখানে আইনের প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি যদি মাইনরিটি পড়বেন, সেখানে দেখবেন যে শত্রু রাষ্ট্রের সঙ্গে ওনার কোনো তথ্য বেরোয় যায় কিনা। দ্যাট ওয়াজ দ্য পারপাস। অর্থাৎ এই 23 সালের যে পারপাসটা, এই আইনটা আমাদের দেশের স্বাধীনতার পরে এই আইনটা একাডেমিক্যালি রয়ে গেছে, এবং 72 সালে বঙ্গবন্ধু স্বাধীনতার পরে যে সংবিধান প্রণয়ন করলেন, সেই সংবিধানের যদি স্পিরিটটা দেখেন, সেখানে সাংবাদিকদের এই যে অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, চিন্তা বিবেকের স্বাধীনতা, এটা কিন্তু মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং সেই মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে আপনি অফিস হয়ে যায়। এটার কথা বাদ দেন, আরো পরবর্তীকালে বর্তমান সরকারই কিন্তু আপনার এই তথ্য অধিকার আইন, এই সমস্ত আইন, তারপর প্রেস অ্যাক্ট, এগুলো কিন্তু অনেক বর্তমানে অনেক আইন প্রচলিত আছে এই সংবাদপত্র নিয়ে, সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে। প্রত্যেকটা জায়গায় কিন্তু রাষ্ট্র চিন্তা করেছে, যেহেতু এটা একটা অত্যন্ত আধুনিক সমাজ ব্যবস্থা, সেখানে বলা হচ্ছে যে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা রাষ্ট্রের জন্য, সুশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে সব জায়গায় তাদেরকে কিন্তু সেইভাবে আপনার সিকিউরিটি দেওয়া হয়েছে। ইভেন কি ফৌজদারি আইনে যে 501 ধারার মামলা ছিল, সেখানে কিন্তু মামলা হলে কিন্তু আগে ওয়ারেন্ট হয়ে যেত, কিন্তু একসময় সরকার কিন্তু সেটিকেও সাংবাদিকদের জন্য শুধুমাত্র সমন ইস্যু করে রেখেছিলেন, যাতে তারা ওই নিগৃহীত না হয়, তারা যাতে একটা প্রেসারে না পড়ে। এই হলো আমার তিনি কয়েকদিন আগে অনেকগুলো দুর্নীতি নিয়ে রিপোর্ট করলেন, সেই রিপোর্টের প্রেক্ষিতে ওই দিন উনি গেছিলেন আর একটা রিপোর্ট আনার জন্য, যেটাও আমরা হয়তো এখন জানতে পারি না, কিছু কিছু হয়তো জানতে পারবো পরে। সেই কারণে ওনার বিরুদ্ধে যে 6 ঘন্টা আটকিয়ে রাখার পরে ওনার বিরুদ্ধে মামলাটা দেওয়া হলো। কি আইন খুঁজে পেলেন ওনারা? অফিসিয়াল সেক্রেট অ্যাক্ট। আচ্ছা দেখেন, অফিসিয়াল সেক্রেট অ্যাক্টের এখানে আইনজীবী আছেন, তারা বলতে পারবেন, আপনারাও বলতে পারবেন, কারো আইনজীবীর দরকার নেই, আপনি একটু পড়েন দেখেন প্রত্যেকটা সেকশন 3A তে কি বলা আছে। সেখানে বলছে যে যদি রাষ্ট্রের সেফটির সঙ্গে ইন্টারেস্টেড প্রিজুডিশিয়াল অ্যাক্ট হয়, এবং কোন জায়গা থেকে প্রহিবিটেড এরিয়া, এবং ওই জায়গায় 23 সালে প্রহিবিটেড এরিয়া ছিল ক্যান্টনমেন্ট, এয়ারপোর্ট, তারপরে এয়ারক্রাফট, টেলিগ্রাফ, সিগন্যাল, ওইগুলো প্রহিবিটেড ছিল। মানে সোজা কথা, অফিসিয়াল সেক্রেটস অ্যাক্ট কোনোভাবেই বর্তমান বাস্তবতায় ফিট করে না, কিন্তু এখনো কেন আমরা সেই আইনটি রেখে দিলাম? অ্যাডভোকেট মনজুর মোর্শেদ, হাজার হাজার লোক ডেইলি যায়, আর সাংবাদিকদের জন্য তো আপনি অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে রাখছেন, তাদের বিচরণ কারা, তাদেরকে ওই। জি, অ্যাডভোকেট মনজুর মোর্শেদ, আপনি যেটা ব্যাখ্যা করলেন তাতে করে ওই অফিসিয়াল সেক্রেটস অ্যাক্ট কোনো মতেই বর্তমান বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না, এবং এই আইনটি আমরা যতদূর জানি ব্রিটেনেও এখন কার্যকর না, সেটি আমরা এখনো কার্যকর রেখেছি এবং তার ব্যবহার করছি, যেটি রাষ্ট্রীয় নিরাপত্তা, গোয়েন্দা বৃত্তি এসব ক্ষেত্রে প্রযোজ্য, সেখানে সাংবাদিকদের ক্ষেত্রে প্রয়োগ করলাম, এবং সেই আইনের কিছুটা আবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে নিয়ে আসলাম। তার মানে কি আমরা সেই ব্রিটিশ শাসকদের যেই উদ্দেশ্য সেটা কি এখনো বজায় রাখতে চাই? দেখুন, অফিসিয়াল সেক্রেট অ্যাক্টের ব্যবহারটা কেন হলো, সেখানে আপনার এটি হলো একটা, আমি এটাকে প্রথম থেকে বলছি, এটা অপপ্রয়োগ। অর্থাৎ আপনি যেটা বলছেন এটা একাডেমিক ল হিসেবে থাকতে পারে, এটা একটা আইন আছে থাকুক, কিন্তু আর কোনো কিন্তু প্রয়োগ হচ্ছে না। সেই কারণে আপনার যদি আমাদের রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজন হয়, ধরেন আমার ক্যান্টনমেন্টের একটা দেশের সঙ্গে আমার হয়তো যুদ্ধ বেঁধে যেতে পারে, ক্যান্টনমেন্টের কতগুলো তথ্য আছে, সেগুলো হয়তো সেখান থেকে আউট করে সেই দেশের কাছে দিয়ে রাষ্ট্রের কাছে, তখন একাডেমিক থাকতে পারে। কিন্তু সাংবাদিকদের উপরে
এটি প্রয়োগের কোনো আইনগত ভিত্তি নাই এবং এটি প্রয়োগ করার কোনো সুযোগও নাই, কিন্তু সেই প্রয়োগটা তারা কেন করলেন সেটা আমরা বুঝতে পারছি না। এবং এখানে প্রয়োগ করার উদ্দেশ্যটা কি জানেন? উদ্দেশ্যটা হলো অনেকদিন থেকেই কিন্তু এই করোনা নিয়ে প্রশাসনের একটা অংশ এবং যারা সরকারের মধ্যে ঘাপটি মেরে আছেন দুর্নীতিবাদ, তারা চেষ্টা করছে সরকারকে এমন একটা ধারণা দেওয়া যে তারা সবকিছু করে ফেলবে এবং সেটা হতে হবে এমন ভাবে যে কেউ কিছু যাতে জানতে না পারে, বা কেউ কিছু বলতে না পারে। সুবিধা একদম বিগিনিং থেকে দেখেন, এই টিকা থেকে দেখেন, আজকে টিকার জন্য সরকারকে দোষারোপ করা হচ্ছে, কেন অন্য জায়গায় দেখা হলো না? একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক ইন্টারেস্টে সরকারকে কিন্তু আপনার নিয়ন্ত্রণ করে ফেললো যে না আমি করে দিচ্ছি সব। দেখেন আজকের ফলাফলটা কি। অন্যান্য ব্যবসায়ীরাও এই ধরনের আপনার প্রত্যেকটা জিনিস যেখানে যেখানে আছে করোনা নিয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির কথা আপনি একদম কুড়াই কাটা থেকে শুরু করে ডিজি ড্রাগ থেকে শুরু করে মন্ত্রণালয় থেকে একজন এও তার যদি হয় 100 কোটি টাকার মালিক, একজন ড্রাইভারের যদি 100 কোটি টাকার মালিক হয়, কল্পনা করতে পারেন আমরা কোথায় আছি। দুর্নীতি স্বর্গরাজ্য আর কি, কোনোভাবে নিয়ন্ত্রণ করার এবং সরকারেরও ক্ষমতা নাই নিয়ন্ত্রণ করার, কারণ সরকারের কাছে প্রভাবশালীরা দুর্নীতিবাজরা সরকারকে এমন ভাবে ঘিরে ফেলছে যে ইকবাল সোবহান চৌধুরী সাহেবের মতো সাংবাদিক, অন্য যারা স্বচ্ছ রাজনীতিবিদ আছেন, তারা সরকারকে ওই ভালো সাজেশন দেওয়ার মতো কোনো পজিশনই নাই। অর্থাৎ এটা আমি বলি যে আওয়ামী লীগের একটা দুর্ভাগ্য যে শেখ হাসিনা আজকে এত কিছু করতেছেন, কিন্তু আওয়ামী লীগের মতো এত শক্তিশালী দলের মধ্যে এত ভালো লোক থাকার কারণেও মাননীয় প্রধানমন্ত্রীকে তারা তেমন একটা কোনো কোঅপারেট করতে পারছেন না, তাকে কেন কোনো কন্ট্রিবিউট করতে পারছেন না, কারণ সেখানে এমন একটা সার্কেল ঢুকে গেছে যে তারা সবকিছু ওইভাবেই বুঝিয়ে দেয় এবং সেই বুঝানোর পরে যে কাজগুলো হয় সেটা আলটিমেটলি হলো যে যাতে দুর্নীতি দুঃশাসন কোথাও থেকে বের না হয় সেটা যাতে চাপা রাখা যায়। এবং এই যে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে সাংবাদিকদের যে মত প্রকাশ কয় জায়গায় দেখেন, আমি আপনাকে নাম ধরে বলি, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, রাজবাড়ী, বহু জেলা আছে, কোন সাংবাদিকরা একদম টপ লেভেলের সাংবাদিক থেকে শুরু করে নিচ লেভেলের একটা সাংবাদিকও কোন সত্য কথা দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে লিখতে পারবে না। এটা একদম স্পষ্ট ভাবে করা আছে। এই দেশের অবস্থা, এই অবস্থার মধ্যে এই অবস্থায় যদি এই সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতার উপরে যেভাবে থ্রেট আসছে, এভাবে যদি থ্রেট আসে তাহলে স্বয়ংক্রিয়ভাবে অলরেডি হয়ে গেছে 60%, কিন্তু ভবিষ্যতে যদি স্বয়ংক্রিয়ভাবে সাংবাদিকরা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে ভয়ভীতির কারণে 90% যদি স্তব্ধ হয়, তাহলে রাষ্ট্র এবং রাষ্ট্র যে তার চরিত্র থেকে সে আপনার বের হয়ে যাবে এবং রাষ্ট্রের যারা ভালো চাচ্ছেন তারাও কিন্তু তখন ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ রাষ্ট্রের মূল চরিত্র, বঙ্গবন্ধু যে স্বাধীনতা দিয়ে আমার মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন, মৌলিক অধিকার দিয়েছিলেন, সুশাসনের নিশ্চয়তা দিয়েছিলেন, গণতন্ত্রের নিশ্চয়তা দিয়েছিলেন, সব কিছু কিন্তু মুখ থুবড়ে পড়বে। অর্থাৎ এই বিষয়টা সকলকে বিবেচনা করা উচিত। নিশ্চয়ই। আমি জনাব এম এ আজিজ আপনার কাছে আসতে চাই, অনেকক্ষণ হয়ে গেল। আজিজ ভাই, সবশেষ জনাব মনজিল মোর্শেদ যেটা বলছিলেন, এই ধারণা যদি আমরা বিবেচনা করি তাহলে তো খুবই ভয়াবহ অবস্থা। তার মানে যত খারাপ মানুষ আছে প্রশাসনের বাইরে, সরকারে, সমাজে, সবাই যদি এতটা আধিপত্য, এতটা প্রভাব পেয়ে যায়, তাহলে ভালো মানুষেরা হেরে যাবে এবং একটা দেশ রাষ্ট্র একদম পুরো অচল হয়ে যাবে। এরকম একটা কঠিন বাস্তবতার দিকে আমরা যেতে যাওয়ার কোনো আলামত বা লক্ষণ কি আপনি দেখেন? ঢালাওভাবে আমলারা দুর্নীতিবাজ, পুলিশ দুর্নীতিবাজ বা অন্য পেশার বা প্রফেশনের লোক সব দুর্নীতিবাজ, এটা আমি বলতে নারাজ। তবে এখন প্রত্যেকটা জায়গায় আমি বলবো আমাদের পেশা সহ, অর্থাৎ আগে আমরা ছোটবেলায় শুনেছি ফ্যামিলি প্ল্যানিং এ দুর্নীতি নাই, এখন সেখানেও আছে। স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে করে সব জায়গায় আছে, কিন্তু সংখ্যায় বেশি হয়ে গেছে, কিন্তু সব অফিসার এখনো আছে। দুজন সেক্রেটারি আমার নিজস্ব ঘনিষ্ঠ আত্মীয়, তারা অত্যন্ত দক্ষ, শিক্ষিত, বিনয়ী এবং সৎ। সুতরাং আমি ঢালাওভাবে এটা বলতে পারবো না। তবে সরকার আমলাদেরকে এই দুর্দান্ত, প্রতাপশালী এবং দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে, জেনে হোক অজেনে হোক। কিভাবে? আমি এখানে আমি বলছি দুইজন অত্যন্ত বিজ্ঞ আইনজীবী আছে এবং ইকবাল ভাইও আছে। আমি স্মরণ করে দিতে চাই, শুধু মন্ত্রী পরিষদ বিভাগ থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একটি, কোন সরকারি কর্মকর্তার দুর্নীতির আপনার তদন্ত দুদক করতে পারবে না অনুমতি ছাড়া। এক, কোন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মন্ত্রী পরিষদ থেকেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আপনারা জানেন মেরিন ড্রাইভে যখন মেজরকে
হত্যা করা হয়, তারপরে যখন এক এসপির বিরুদ্ধে তার বোন কেস করতে চায়, তৎক্ষণাৎ আপনার এই প্রজ্ঞাপনটা জারি হয়। এরপরে সেই এসপির বিরুদ্ধে মামলা হয়নি। সেটা হলো অনুমতি ছাড়া কোনো অফিসারের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। না, এটা আমরা আদালতে কিন্তু চ্যালেঞ্জ করেছি, এটা রুলও জারি হয়েছে। রুল জারি হোক, এটা তো বহাল আছে। এক, দুই, মনজিল মোর্শেদ ভাই অত্যন্ত বিদগ্ধ আইনজীবী। আমি ওনাকে স্মরণ করে দিতে চাই। আইসিটি অ্যাক্ট ছিল, সেখানে সাংবাদিকরা বিশেষ করে ফুঁসে ওঠে 57 ধারার বিরুদ্ধে, অর্থাৎ সেখানে গুপ্তচর বৃত্তি শব্দটা ছিল। তখন সরকার এটাকে অ্যামেন্ড করে আইসিটি এই ডিজিটাল নিরাপত্তা আইন করলো। সেখানে 57 ধারার পরিবর্তে 3টি ধারায় এটাকে স্প্রেড করে দেওয়া হলো এবং সেখানে একটি ধারার মধ্যে অফিসিয়াল সেক্রেসি অ্যাক্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আইনটা তামাদি হয় নাই, বাংলাদেশে আইনটি আছে। সুতরাং এই আইনটি যদি প্রয়োগ করেও থাকে, আইনটি হয়তো এই রোজিনা হোসেনের কাছ জন্য প্রযোজ্য না হতে পারে, তবে আইনটি আছে। এই সাবকন্টিনেন্টে একমাত্র ভারতে এই আইনটি সংশোধন করে যুগোপযোগী করে রাখা হয়েছে। সে দেশেও একজন সাংবাদিকের বিরুদ্ধে এই আধুনিক আইনটিকে ব্যবহার করা হয়েছে, এটা ঠিক। কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে, বিশেষ করে বাংলাদেশে স্বাধীনতার পরে এই 1923 সালের ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু কোন সাংবাদিকের বিরুদ্ধে নয়, কোন ব্যক্তির বিরুদ্ধে অ্যাপ্লাই করা হয় নাই। এটা হলো দুঃখজনক। দ্বিতীয়ত, আপনি আসেন, স্বাস্থ্য অধিদপ্তরে যখন মাস্ক পিপিই নিয়ে দুর্নীতি শুরু হলো, নানান ভাবে আলোচিত হলো, মিডিয়ায় আসতে শুরু করলো, তখন কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে, মিনিস্ট্রি থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হলো যে এই স্বাস্থ্য অধিদপ্তর সম্পর্কে কেউ কোনো পূর্ব অনুমতি ছাড়া কোনো ডাক্তার, স্বাস্থ্যকর্মী, মিনিস্ট্রির কেউ কথা বলতে পারবে না। সুতরাং দুর্নীতি তারা যতই করুক, কেউ কোনো মুখ খোলে না। এই যে এর আগে একজন অনুসন্ধানী প্রতিবেদক বলে গেল যে কেউ প্রশ্ন করলে বলে না। বলার তো তার অধিকার আছে, না বলার, সে বলে না, কারণ প্রজ্ঞাপন জারি করা আছে। সে যদি কথা বলে তার তো চাকরি যাবে, সে বলবে না। সুতরাং এইটা আমি বলবো যে অর্থাৎ এই সুযোগটি এই মন্ত্রী পরিষদ বিভাগ থেকে চিঠি দিয়ে এই আমলাদেরকে এই সুযোগটি করে দিয়েছে, অর্থাৎ দুর্নীতি নির্ভয়ে করার সুযোগ। যার ফলে আপনি দেখবেন যে আপনার যত বলেন যে সেকশন করাপ্ট যে আমলা বলেন বা যে বিভিন্ন পেশার, তারা সব টাকা নির্বিঘ্নে পাচার করে দিচ্ছে এবং ঢাকায় বহু টাকা কালো টাকা। আবার গত বাজেটে, এই বাজেটেও আছে, 10% ট্যাক্স দিলে সব কালো টাকা সাদা হয়ে যায়, প্রশ্ন করা যাবে না। তো ট্যাক্স, সাধারণ ট্যাক্স কেন দিবে? একটা ট্যাক্স দিতে হলে 15, 20, 25% ট্যাক্স লাগে। 10% ট্যাক্স না দিয়ে কালো টাকা করে 10% দিয়ে সাদা করে দিবে। সুতরাং অনেকগুলো বিষয় আছে যে অর্থাৎ সরকার, আপনি যেটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা ইস্যুতে কিন্তু কথা বলেন এবং নির্দেশ দেন, বাস্তবায়ন হয় না, কারণ বাস্তবায়ন হয় না। বাস্তবায়ন না হওয়ার জন্য তো ব্যবস্থা নেওয়ার উপায় আছে। বাস্তবায়ন না হওয়ার ব্যবস্থাটা কে নিবে? এখন তো এই যে মন্ত্রীকে দোষ করলেন যে আমলা তার কথা শোনে না, আমলা কেন কথা শুনবে? কারণ এখন শাসন ব্যবস্থা এক ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। তার কাছে ঢাকা শহরের একজন ওসির সরাসরি যোগাযোগ আছে। সুতরাং মন্ত্রী, সেক্রেটারি, প্রত্যেকটা সেক্রেটারি হয়েছে তার সাথে মানে মতাদর্শগত ভাবে মিল আছে, সরাসরি যোগাযোগ। সেখানে মন্ত্রীকে দিবে কেন? দেয় না তো। কিন্তু শেষ বিচারে তো প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ, তার আপনার দলের যারা নেতৃত্ব সহকর্মী আছেন, তাদের নিয়েই তো সিদ্ধান্তগুলো নেন। না, সিদ্ধান্ত নেন। ওই আমার পাবনা দেশে একটা কথা আছে, আমার কাম আমি করবো তো খালি হুনায়া লব। কেউ কথা বলে না তো, বলার শক্তি নাই তো। অর্থাৎ এক জায়গায় একজন বলে দিবে, কথাই ঠিক, অন্যরা বসে থাকবে, হয়তো সাহস পেলে বলবে, না হলে বলবে না। সুতরাং এখন যেটা চলছে, যে আপনি শুনলাম এই কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট বেরোইছে, একটা রিপোর্ট, প্রতিবেদন, যে বাংলাদেশ ব্যাংকে কাজ হয় না। যে কোনো ফাইল উপরের অনুমতি ছাড়া কোনো ফাইলে কেউ হাত না, সেটাও কি ঢালাও কিনা, নাকি নির্দিষ্ট কোনো বিভাগের বা কর্মকর্তার ক্ষেত্রে? সব জায়গায় এই অবস্থা হয়ে গেছে। জি, সবার কেউ দায়িত্ব নেয় না, কেউ সাহস করে না। শুধু একটি জায়গায় আছে, প্রত্যেকটা জায়গায় একটা গ্রুপ তৈরি হয়েছে, দুর্নীতি করার জন্য র্যাকেট তৈরি হয়ে গেছে। ওরা ঠিকই পাশ কেটে দুর্নীতি করে। দুর্নীতি তো আজিজ ভাই বাংলাদেশে সবসময় ছিল, কম আর বেশি। কিন্তু এখন যেহেতু স্বাধীনতার পর থেকে
স্বাধীনতার পর থেকে আপনার স্বাধীনতার আমরা তো নিজের চোখে দেখেছি, স্বাধীনতার পরে একটা ভঙ্গুর দেশে বঙ্গবন্ধু দায়িত্ব নিল, অথচ লুট তরাস কি পরিমাণ হয়েছে জি, এখানে এখনো চাইতো বেশি। নিশ্চয়ই, সুতরাং লুট নিশ্চয়ই। সবসময়ই চলছে, জি, কিন্তু এখন যেটা হয়েছে অনেক ভাবে আইন দিয়ে অনেক জায়গায় কিন্তু লুট সুযোগ করে দেওয়া মানে হয়েছে। ধরনটা পাল্টেছে। নিশ্চয়ই, নিশ্চয়ই আমরা এই ব্যাপারে আর শুনবো। আজিজ ভাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খোরশেদ আলম খান। অ্যাডভোকেট খান, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? শুনতে পাচ্ছি। যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে এত কথা এবং যার সবশেষ ঘটনা হচ্ছে রোজিনা ইসলামের উপরে হামলা, আক্রমণ, মামলা এবং জেলে পাঠানো, আপনারা দুদক প্রতিষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন করার জন্য এবং দুর্নীতি দমনের মাধ্যমে সুশাসন নিশ্চিত করার জন্য। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর 3য় মেয়াদের প্রধান অঙ্গীকার হচ্ছে যে দুর্নীতির ব্যাপারে শূন্য সহনশীলতা। দুদক এই দুর্নীতির ব্যাপারে কতটা ভূমিকা রাখছে সেটি হয়তো অনেক বিস্তৃত পরিসরের আলোচনা। আমি নির্দিষ্টভাবে জানতে চাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের গত 1 বছরের বেশি সময় ধরে করোনা মহামারীতে যেসব দুর্নীতির খবর অন্তত গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলোর ব্যাপারে দুদক কি করেছে? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত যেসব দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমে, এবং গণমাধ্যম ছাড়াও বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে বেশ কয়েকটা অনুসন্ধান এবং তদন্ত পেন্ডিং। তার মধ্যে একটা হলো জেএমআই মাস্ক কেলেঙ্কারি। আপনারা জানেন জেএমআই মাস্ক কেলেঙ্কারিতে ব্যবসায়ী একজন, বাকিরা পাবলিক সার্ভেন্ট, তাদের বিরুদ্ধে এফআইআর লঞ্চ হয়েছে এবং ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন এই করোনাকালীন সময় কিন্তু সেটা চলছে। আর এছাড়াও বেশ কয়েকটা ইনকোয়ারি চলছে। এবং দুর্নীতি দমন কমিশন এই ব্যাপারে তো টোটালি জিরো টলারেন্স। কারণ এই যে আপনাদের যে ডিসকাশনগুলো, আপনার পত্রপত্রিকার যে খবরগুলো, এগুলি কিন্তু এইসব ব্যাপারে কমিশন অত্যন্ত সজাগ এবং প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সূক্ষ্মভাবে ওনারা এগুলি ফলো করে এবং তার আইনের পরিধির মধ্যে থেকে যতটুকু সম্ভব সে তার কাজ চালিয়ে যায়। আমি এখানে বসে কিন্তু আমার স্টেনোগ্রাফারকে দিয়ে আমি নোট করিয়েছি প্রত্যেকটা বক্তা যে কথাগুলি বললেন, সমস্যাগুলি বললেন, অবশ্যই আমি আমার কমিশনকে অবহিত করব। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা মন্ত্রণালয় বা একটা প্রশাসনিক কার্য করতে গিয়ে অনেক কিছু ঘটতে পারে। সবকিছু কিন্তু কমিশন তার ধর্তব্যের মধ্যে আনতে পারবে না। কমিশন সেই জিনিসটাই তার ধর্তব্যের মধ্যে আনতে হবে যে জিনিসটা তার অপরাধের আওতাভুক্ত। কমিশন যে কোনো অপরাধের তদন্ত অনুসন্ধান করতে পারে না। কমিশনের নিজস্ব একটা আইনি পেরিফেরি আছে, তার একটা তফসিল আছে যেটাকে আমরা শিডিউল বলি। সেই শিডিউলের মধ্যে কিছু সেকশন বলে দেওয়া আছে, আইনের ব্যাখ্যা দেওয়া আছে, ধারা দেওয়া আছে, ওর বাইরে কিন্তু কমিশন এখানে যেতে পারবে না। কাজেই কমিশন এই ব্যাপারে অত্যন্ত সজাগ, এখানে জিরো টলারেন্স। এই ব্যাপারে আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারছি। ইভেন কি আপনারা হয়তো পত্রপত্রিকায় হয়তো বা দেখেছেন জেএমআই মাস্ক কেলেঙ্কারিতে আমরা ইভেন কি আগাম জামিনের ক্ষেত্রেও সিরিয়াসলি অপোজ করেছি, তারপর রেগুলার বেইলে তো আমরা করেছি। কাজে এই ব্যাপারে কমিশন অত্যন্ত সজাগ, কাউকে কোনো ছাড় দিবে না। তবে আমি উইথ ডিউ রেসপেক্ট সবার প্রতি, আমি একটা জিনিস আমার মনে প্রশ্ন আসে, আমি আসলে এই প্রশ্নটা কাউকে করার সুযোগ পাইনি, আজকে যেহেতু একটা সুযোগ করে দিয়েছেন আমি সেটা প্রশ্নটা করছি। দেখুন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তথ্য অধিকার আইন, একজন সাংবাদিক মহোদয় মানে আপনার কালের কণ্ঠের উনি খুব সুন্দরভাবে বললেন উনি কিভাবে তথ্য আহরণ করে। ওনাদের একটা সোর্স থাকে, নিশ্চয়ই সোর্সটা সচিবালয়ে থাকে এবং ওই সোর্সটা হবে ওই মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী, ওনার সোর্সের মাধ্যমে উনি তথ্য আহরণ করে। কিন্তু আমার একটি বিনীত প্রশ্ন, আপনি কি কখনো তথ্য অধিকার আইনের আওতায় কোনো প্রশ্ন আপনি জানতে চেয়েছেন মন্ত্রণালয়ের কাছে বা সেই অধিদপ্তরের কাছে বা সেই কনসার্ন যেটা কর্মকর্তা, ওই কর্মকর্তার কাছে? আর একটি মিনিস্ট্রি, আমি অ্যাডভোকেট খান, আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, যে আমার কাজ, সাংবাদিকদের কাজ হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করে সেটি প্রকাশ করা। এখন তথ্য অধিকার আইন অনুযায়ী যেভাবে তথ্য পেতে হয় সেটি অনেক সময় সাপেক্ষ এবং ততক্ষণে আমার ওই তথ্যের কোনো আবেদন গুরুত্ব থাকবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে কি যে ওই প্রক্রিয়ায় আমি আমার কাঙ্ক্ষিত তথ্য কখনোই পাবো না। আমি একটু বলি মঞ্জিল মোর্শেদ সাহেব আছেন, আমি একটু বলি, এখন কিন্তু অনেক মন্ত্রণালয় বা আমাদের দুর্নীতি দমন কমিশন ই ফাইলের মাধ্যমে কাজ হয়। আপনি ই ফাইলের মাধ্যমে একটা কিন্তু আবেদন করতে পারেন। আমি একটু লেটেস্ট এক্সাম্পল দিই, এই কতদিন আগে এই যে আপনার করোনা প্যান্ডেমিক আসার 6-7 মাস আগে আমাদের একটা ক্লায়েন্ট, উনি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার হাইকোর্টে চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। কিন্তু আমি ভদ্রলোককে বললাম আপনার তো অর্ডার লাগবে, ভদ্রলোক বললো আমাকে অর্ডার দিচ্ছে না। তখন আমি বললাম যে আপনি তথ্য অধিকার আইনে একটা ওখানে অ্যাপ্লিকেশন দেন। তো ওই ভদ্রলোক বললো স্যার আপনি লিখে দেন। আমি আমার অ্যাসোসিয়েট দিয়ে সুন্দরভাবে লিখে দিলাম আইন কোর্ট করে, এবং সেখানে সে ওখানে দাখিল করলো। এরপরেও কিন্তু উনি কোনো তথ্য পাচ্ছিল না।
পরে আমরা 7 দিনের একটা টাইম নিয়ে আমরা হাইকোর্টে রিট করি, হাইকোর্ট ডিরেকশন দিয়েছে, 24 ঘন্টার মধ্যে সেটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনি একটা কথা ঠিকই বলেছেন, আপনার কথার সঙ্গে আমি ফুললি অ্যাগ্রি। আপনি একটা অনুসন্ধানী সাংবাদিকতা করছেন। এখন স্বাস্থ্য খাত হলো সবচেয়ে বড় প্রতিরক্ষা খাত পৃথিবীর প্রত্যেকটা দেশেই। আপনারা সবাই বলছেন প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা খাত, কিন্তু বর্তমান বিশ্বে ভারতবর্ষ বলেন, পাকিস্তানে বলেন, বাংলাদেশ, ইউএসএ, ইউকে, সব জায়গায় কিন্তু সবচেয়ে হটস্পট হলো স্বাস্থ্য খাত, এবং পুরা মানুষের কোটি কোটি মানুষের নজর কিন্তু এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে, স্বাস্থ্য অধিদপ্তরের দিকে। কাজেই সেখানে একজন তাকে রুলস অফ বিজনেসের আওতায় কাজ করতে হয়। সে আপনি তাকে প্রশ্ন করলেই সে উত্তর দিবে না। সেই প্রশ্ন তাকে উত্তর দেওয়ার তার মন্ত্রণালয় তাকে পাওয়ারটা ডেলিগেট করেছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। যেমন আমাদের সুপ্রিম কোর্টে কিন্তু একটা স্পেশাল অফিসার থাকে। হ্যাঁ, ওনার দায়িত্ব এই জিনিসগুলোর মধ্যে পড়ে। প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু এই ধরনের থাকে। আমরা স্বাস্থ্য অধিদপ্তর, আপনাদের যে প্রেস ব্রিফিংগুলো আমরা দেখি, সেখানেও দেখা যায় ওরা নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে তাদের সম্পূর্ণ পূর্বের 24 ঘন্টার একটা ব্যাখ্যা দেয়। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে অবশ্যই ব্যাপারটি নিন্দনীয়, এটাকে কোনো ক্রমেই এটা সমর্থন করা যায় না। কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতা করার ক্ষেত্রে গিয়ে আপনি অফিসিয়াল সেক্রেসি, আমি একটা বাদ দিলাম, অফিসিয়াল সেক্রেসিটা তো আপনাকে মেনটেন করতে হবে। এখানে জনাব খোরশেদ আলম খান, এখানে আমার প্রশ্ন, প্রথম কথা হচ্ছে কি, তথ্য অধিকার আইনে তথ্য পাওয়ার যে ব্যবস্থাটি সরকার করেছে, এটি সাংবাদিকতার জন্য খুব বেশি প্রয়োজনীয় না। সাংবাদিকতার জন্য এটা আসলে কাজেও লাগে না, সাধারণ মানুষের তথ্য জানার জন্য ঠিক আছে। সাংবাদিকতার জন্য আমার যে তথ্য যখন যত দ্রুত দরকার সেটি এই আইন আমাকে সহায়তা করে না। দ্বিতীয়ত, আপনি বলছিলেন যে আপনার যে গোপনীয়তা, এখন রোজিনা ইসলামের বিরুদ্ধে এই অফিসার সেক্রেটারিস অ্যাক্টে যেই মামলা করা হয়েছে এবং তিনি যে কাজটি করেছেন, সেখানে রাষ্ট্রীয় গোপনীয়তা এবং গুপ্তচর বৃত্তির বিষয় কিন্তু কোনো আইনজীবী খুঁজে পাচ্ছেন না। আপনি কি পাচ্ছেন? এক্স্যাক্টলি, হ্যাঁ, সেটা আমরাও বলেছি। কারণ সেকশন 3 তে বলে পেনাল্টি ফর মানে সেন্টেন্স ফর স্পাইগিরি যদি করে, স্পাইয়ের কোনো ডেফিনিশন কিন্তু আমি পাই নাই। আমাকে অনেক জার্নালিস্ট ফোন দিয়েছিল যে ওখানে আপনারা যে বলছেন গোয়েন্দাগিরি বা স্পাই করার জন্য পেনাল্টি ফর স্পাইং এর কিন্তু কোনো ডেফিনিশন নাই। যেমন ফটোগ্রাফের একটা ডেফিনিশন আছে, অন্যান্য অনেক কিছুর ডেফিনিশন আছে, কিন্তু স্পাইং এর কোনো ডেফিনিশন নাই। এটা এই আইনের বড় একটা ল্যাকুনা। এখন এই আইনে রোজিনা ইসলামের জন্য কতটুকু অ্যাপ্লিকেবল, আদৌ অ্যাপ্লিকেবল কিনা, জার্নালিস্টরা এটা থেকে ইমিউন কিনা, এটা তো সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। এই ইনভেস্টিগেশন যেভাবে হবে, দ্যাট ইজ অলসো সাবজেক্ট টু জুডিশিয়াল স্ক্রুটিনি। আনলেস এন্ড আনটিল একটা কোর্ট অফ ল যদি ভার্ডিক্ট না দেয়, তখন আমি আমার যেই মত দিই, আপনি আপনার যেই মত দিই, এটা কিন্তু একটা বাইন্ডিং এফেক্ট হবে না। কাজে এই লটার আসলে অ্যাপ্লিকেবিলিটি কতটুকু আদৌ আছে কিনা, এবং সাংবাদিকদের যে সংবাদপত্রের স্বাধীনতা হরণ, এটা আদৌ কতটুকু করছে বা করছে কিনা। দেখুন, আজকে পৃথিবীর সব সংবাদ মাধ্যম দেখুন, প্রত্যেকটা নাগরিকের কাছে দেখুন, সবাই কিন্তু ইন ফেভার অফ রোজিনা ইসলাম। এটা কিন্তু একটা পজিটিভ সাইড। এটা আমরা যে এই যে বলছি, সব সুশীল লোক আপনারা যারা আছেন এখানে সবাই তো কঠোরভাবে সমালোচনা করছেন অ্যাকশনসে, মানে ধরতে গেলে, এবং সরকার কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করছে। সরকার কিন্তু এটাকে পুরোপুরি ডিনাই করছে না। সরকারের ঊর্ধ্বতন মহল থেকে আজকে বলা হলো একজন খুব রেসপন্সিবল পার্সন যে অবশ্যই আমরা দুর্নীতিকের জন্য কাউকে এখানে কোনো ছাড় দেওয়া হবে না, এবং এইসব ক্ষেত্রে যে ভুল বুঝটা হয়েছে তাদের জন্য মানে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। নিশ্চয়ই সরকার যদি সেটি উপলব্ধি করে থাকে, রোজিনা ইসলাম বা সাংবাদিকতা বা সংবাদ মাধ্যমের উপর যদি অন্যায় হয়ে থাকে, সেটি সরকার উপলব্ধি করে ব্যবস্থা নিলে নিশ্চয়ই ভালো হবে। কিন্তু যাদের কারণে এই ঘটনা ঘটলো, যাদের কারণে রোজিনা ইসলাম নিগৃহীত হলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার আইনি উপায় নাই? না, আপনি তো গতকালই সম্ভবত আমি একটা প্রজ্ঞাপন দেখেছি, যেই উপসচিব, হ্যাঁ, যার ইয়েতে ঘটনাটা ঘটলো এবং যিনি ইনফরমেন্ট, ওনাকে তিনি বিজ্ঞাপন দিয়ে তার সাফাই গিয়েছেন আজকে। হ্যাঁ, না, সাফাই বলেন আর যাই বলেন, একটা পিউনিটিভ অ্যাকশন তো নিয়েছে, এটা নিয়েছে। যেই মন্ত্রণালয়ের কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, সেই মন্ত্রণালয় যদি তার বিরুদ্ধে তদন্ত করে এবং গোটা মন্ত্রণালয় নিয়ে যেখানে প্রশ্ন আছে, সেখানে তদন্তের সঠিক আপনার বিষয় বেরিয়ে আসবে, এটা কি আমরা আশা করতে পারি? না, এটা নর্মালি, হ্যাঁ, আপনি এই কথাটা খুবই মানে একটা গুরুত্বপূর্ণ একটা আপনি ব্যাখ্যা দিয়েছেন। যেই মন্ত্রণালয়ের কর্মকর্তার বিরুদ্ধে এলিগেশন, সেই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাকে যদি তদন্ত করে, নর্মালি একটা রেজাল্ট আসে, ওএসডি করা হয়, অফিসার স্পেশাল ডিউটি। কিন্তু সরাসরি পিউনিটিভ অ্যাকশন নিয়েছেন, আমরা আমাদের দেশে এই ধরনের কোনো নজির আমরা দেখি না, নর্মালি দেখা নাই। সেই সব ক্ষেত্রে যদি জুডিশিয়াল স্ক্রুটিনি হচ্ছে, পিআইএল হচ্ছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হচ্ছে, এবং ইভেন কি
আমাদের আইজির চাকরি চলে গিয়েছে কোর্টের একটা কন্টেম্পটের অর্ডারে। আইজি সম্ভবত ওনার নাম শহীদুল হক, উনি বেশ অনেক আগেই, ওনার জাস্টিস আব্দুল মতিন সাহেব প্রিসাইডিং জাজ ছিলেন। হ্যাঁ, উনি একটা কমেন্ট করেছিলেন হাইকোর্ট থেকে আমার অফিসে আসতে একটা কাগজ 1 বছর লাগে না 6 মাস লাগে। এই কথার জন্য কিন্তু হাইকোর্টের ডিরেকশনে ওই আইজি মহোদয়ের চাকরি চলে গিয়েছে। সেরকম উদাহরণ আছে। খোরশেদ ভাই, আপনার কাছে আবার ফিরবো। আমাদের দুজন অতিথি চলে যাবেন। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনার কাছে একটু সংক্ষেপে শুনে নিতে চাই। ইকবাল ভাই, আপনি বহু বছর ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের নেতৃত্ব দিয়েছেন। সেই সাংবাদিক সমাজ বহু বছর ধরে বিভক্ত এবং রাজনৈতিক কারণে আমাদের সাংবাদিক নেতারা তাদের অবস্থান ঠিক করেন, এই অভিযোগ ব্যাপক এবং বিস্তৃত। সেই বাস্তবতায় আমি জানতে চাই আপনার কাছ থেকে, সাংবাদিক সমাজ রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ার কারণে তাদের বিরুদ্ধে নিপীড়নমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ মালিক পক্ষ, ব্যবসায়ী, সরকার, রাজনীতিবিদ, প্রশাসন সবাই পেয়ে যাচ্ছে। আপনি কি একমত? এটা বাস্তবতা। কারণ আমরা যখন বিভক্ত হয়েছি এবং বিভক্ত হয়েছি এমন একটি সময়, স্বৈরাচারের পতন আমরা ঘটিয়েছিলাম রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে। আপনার নিশ্চয়ই মনে আছে 1990 সালে। কিন্তু 92 সালে এসে আমরা কিন্তু রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে গেলাম এবং আজ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। যদিও এখানে আমি আজিজ আছে, সে আমাকে বিয়ার করবে যে সাগররুনির আন্দোলনের সময় কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন পরিচালনা করেছিলাম। কিন্তু একটি পর্যায়ে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, কিন্তু কিছু কিছু আমাদের নেতাদের কারণের জন্য আমরা সেই ঐক্যবদ্ধ যে অঙ্গীকার সেটি আমরা বাস্তবায়ন করতে পারিনি এবং যার কারণের জন্য আজকে কিন্তু আমরা বিভিন্ন ভাবেই কিন্তু দুর্বল। আমাদের মালিকদের কাছে দুর্বল, আমাদের বেতন ভাতা আদায় করতে দুর্বল, আমাদের চাকরি রক্ষা করতে দুর্বল, এমনকি সরকারি বলুন বেসরকারি বলুন বিভিন্ন চাপের মুখে কিন্তু আমরা আছি। এটা বাস্তবতা। এবং আবার ঐক্যবদ্ধ যদি আমরা হতে পারি তাহলে আমার শক্তি আমরা ফিরবো। তবে আমি আপনাকে বলতে চাই সেটি হলো, যতই আমাদের মধ্যে দুর্বলতা থাকুক, যতই আমাদের মধ্যে অনৈক্য থাকুক, কিছু কিছু সময় কিন্তু আমরা ইস্যু ভিত্তিক আমাদের মধ্যে কিন্তু আন্দোলন গড়ে ওঠে। এই রোজিনা ইসলামের ক্ষেত্রেও দেখুন, আজকে সারা দেশে কিন্তু আজকে আন্দোলনটি চলছে, প্রতিবাদ চলছে, নিন্দা চলছে এবং এখানে কিন্তু সবাই আছে, এখানে সাংবাদিক আছে, এখানে কিন্তু কে কোন দল, কে কোন মতের সেটা কিছু বিবেচনার বিষয়। এখন কি ইকবাল ভাই, এখন কি আবারও ঐক্যবদ্ধ হলো? ইকবাল ভাই, আবারও কি ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ তৈরি হলো? না, ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ তৈরি হলেই হবে না। যারা ঐক্যবদ্ধ করার দায়িত্ব, তারা যদি আন্তরিকতা যদি না থাকে তাহলে কিন্তু এই ঐক্য হবে না। তারপরে আমি বলবো সাধারণ সদস্য, সাধারণ আমাদের যে সদস্যরা আছে তারা কিন্তু ঐক্যবদ্ধ। একটি জায়গাতে আমি শুধু বলবো, রোজিনার বিরুদ্ধে অভিযোগ কি? তথ্য চুরি করতে গিয়েছে। সে তো কোনো সম্পদ চুরি করতে যায়নি, সে তথ্য চুরি করতে গিয়েছে তাদের ভাষায়। এই তথ্য তো তাদের সম্পদ নয়, এই তথ্য জনগণের। নিশ্চয়ই। তাই এই যে অভিযোগটি, এই অভিযোগটি তারা যেটা করছেন এটা আইনানুগভাবে আমি মনে করি এটা সঠিক নয়। আর যেভাবে তাকে আদালতে প্রমাণিত করা হয়েছে। ইকবাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যেভাবে তাকে নির্যাতন করে এই অধিকার তাকে পেয়েছে। আমি আপনারা আমাকে একটু অনুমতি দেন। জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই। ইকবাল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা একটু অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আপনার কাছে যেতে চাই, আপনারও বোধহয় চলে যাওয়ার সময় হয়েছে। মোর্শেদ ভাই, আমি এই আইনের বিষয়ে আপনি অনেক ব্যাখ্যা দিয়েছেন, এরই মধ্যে আমরা আরেকজন আইনজীবীর কথা শুনলাম, কিন্তু সামগ্রিকভাবে আমাদের যেসব আইন প্রচলিত আছে এবং নতুন নতুন আইন, হালনাগাদ আইন আসে, তার অনেক কিছুই আমাদের সংবাদ মাধ্যমের বা ফ্রিডম অফ প্রেসের বিপক্ষে থাকে। এগুলো কি সরকার, গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, তাদের কথা বলছি, স্বৈরাচারী সরকার না হয় বাদে দিলাম, তারা কি জেনে বুঝেই করেন যে কিছু কর্তৃত্ব হাতে রাখার জন্য, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, নাকি তারা মনে করেন যে অবাধ স্বাধীনতা দিয়ে দিলে সেটি বুঝি সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? ধন্যবাদ আপনাকে। যদি ইকবাল ভাই চলে গেলেন কিনা জানি না, শব্দটা আমি, এটা কিন্তু তথ্য চুরি না, এটা হলো সাংবাদিক হিসেবে গোপনে তথ্য সংগ্রহ করতে পারে, চুরির মধ্যে পড়বে না। এটা আমার হচ্ছে প্রশাসনের অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ। যে কথাটা বলেছেন, দেখুন ওই এক গোড়ায় যেতে হবে আপনাকে।
অ্যাটর্নি জেনারেল আদালতে বললেন যে আইনটা পাশ হয়ে গেছে মেজরিটিতে, তখন অ্যাটর্নি জেনারেল সাবমিশন রাখতেছিলেন মরহুম মাহবুব আলম সাহেব যে এটা আসলে খেয়াল করা হয় না। এই হলো পার্লামেন্টের অবস্থা। অর্থাৎ প্রত্যেকটা আইনি ড্রাফটিং উইনে রেডি করা হয়, কিছু সরকারি অফিসাররা দেখে টেকে মোটামুটি একটা ফাইনাল করে আপনার ক্যাবিনেটে তোলেন, ক্যাবিনেটে মাননীয় প্রধানমন্ত্রী এত দেখার তো তার সময় নেই, বেসিক পয়েন্টগুলো দেখেন। অন্যরা কেউ, সমস্ত লয়ার, সমস্ত মন্ত্রীরা কেউ আইনের প্রথম থেকে মাথা পর্যন্ত পড়ার তাদের কোনো সময় নেই। এবং ওইখান থেকে যেটা করে দেওয়া হলো, পার্লামেন্টে যাওয়ার পরে তো একটা রাবার স্টাম্প। আপনি বলবেন সরকার যখন বিল প্রণয়ন করবে, জাতীয় পার্টি বা দুই একটা সংশোধন আনে, এর মধ্যে অনেকে ভালো আছেন যারা খুব পড়াশোনা করে আনেন, কোনো সংশোধনী গ্রহণ হয় না, ওই আপনার মেজরিটি ভোটে পাস হয়ে যায়। এই হলো আইন প্রণয়নের প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আইনটা যারা করতে চায়, এখন যারা ব্যবসায়ীরা আজকে একটা আইন করতে চায়, ওটা কালকে আইন হয়ে যাবে, আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না। সাংবাদিকদের কন্ট্রোল করার জন্য একটা আইন প্রয়োগ দরকার, ওইটা চিন্তা করলেই হবে। 3-4 জনে বসে সচিবালয় রেডি করে দিলে ওই আইন পাস হয়ে যাবে। বাংলাদেশের কোনো সিস্টেম নাই, আপনি এটা ঠেকাতে পারবেন। তাহলে কি করতে হবে? অর্থাৎ আইন প্রণয়নের জায়গাটা যেতে হবে। আইন প্রণয়ন করবে যারা ল মেকার। আপনি ল মেকারকে যদি আপনি প্রশাসনিক ক্ষমতা দিয়ে রাখেন, তার তো এলাকায় ব্যবসা বাণিজ্যের বিষয় আছে, সমস্ত প্রশাসনিক অর্থনৈতিক ক্ষমতা এমপির মাধ্যমে সাধারণত হয়ে থাকে, তাহলে তার মাথায় সবসময় থাকে কোন আইন করলে ওই ব্যবসায় সুবিধা হবে। অর্থাৎ সে তো আপনাকে সঠিক আইন দিতে পারবে না। এই মূল জায়গাটা আমাদেরকে, আমরা অনেক পিছনে পড়ে গেছি। সময় যেভাবে পার্লামেন্টে আইন প্রণয়নের ক্ষমতা ছিল সেইটা এখন নাই, ওই জায়গায় আমাদেরকে ফিরে যেতে হবে। জি, একদম গোড়াতেই সমস্যা, ঠিক ধরেছেন অ্যাডভোকেট মফিজুল। জি, অ্যাডভোকেট মফিজুল সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এরই মধ্যে আমাদের সাথে একজন আইন প্রণেতা যুক্ত হয়েছেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। শামীম ভাই, শুনতে পাচ্ছেন? শুনছি, জি বলুন। আমাদের এই গোটা আলোচনায় যারা আছেন, হয় আইনজীবী, না হয় সংবাদকর্মী, না হয় সাংবাদিকতা শিক্ষক, আপনি একমাত্র রাজনীতিবিদ। যদিও আইনজীবী হিসাবে আপনাকে প্রশ্নটা করতে চাই, সবশেষ অ্যাডভোকেট মনজিল মোর্শেদ যেটি বলছিলেন, যে কোনো আইন প্রণয়নের যে প্রক্রিয়া আমলারা তৈরি করে দেন, তারপরে মন্ত্রিপরিষদ হয়ে সংসদে যায়, সেখানে নামখাওয়াস্তে ডিবেট হয়, আপনার দলের ভালো ভালো কিছু আইন প্রণেতা যখন কোনো সংশোধনী আনেন বা আইনের কোনো ফাঁকফোকর তুলে ধরেন, সেগুলো রিজেক্ট হয়ে যায়, মানে প্রত্যাখ্যান হয়ে যায়, তারপরে হা না ভোটে মেজরিটির ভোটে পাশ হয়ে যায়, সেই আইনটি প্রয়োগ করা হয়, তার কুফল আমরা পাই। এই যে আইন প্রয়োগের প্রক্রিয়া, এইটার মধ্যে যেই ত্রুটি, এটি নিয়ে কি কখনো আপনারা আইন প্রণেতারা সংসদে ভেবেছেন, কথা বলেছেন, বিতর্ক করেছেন, বা কোনো সংসদীয় কমিটিতে? সারা পৃথিবীতে এইভাবেই আইন প্রণয়ন হয় এবং এটা সারা পৃথিবীতেই ত্রুটিপূর্ণ। আমাদের দেশে একটু বেশি ত্রুটিপূর্ণ, কারণ আর্টিকেল 70 কারণে দেখা যায় 260 জন বা 70 জনের যে সরকারি দল আছে, তাদের একজনও আইনের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। যখন বাল্ক মেজরিটি আইনের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না, আমরা মাইনরিটি কয়েকজন বলি, গিলোটিন ভোটে স্বাভাবিকভাবে আইনটা পাশ হয়ে যায়। এখানে যেটা হয়, তবে এর আগে অনেক প্রক্রিয়া আছে যেটা মঞ্জুর প্রসাদ ভাই জানেন, অত সময়ের অভাবে বলতে পারিনি। এর আগে যে কোনো আইন হাউসে প্রথমে প্লেস করা হয়, প্লেস করার পরে আমরা সেটাকে বলি আইনটা প্লেস করা দরকার আছে কিনা, একজন সংসদ সদস্য হাত তুলে এটা প্রতিবাদ করেন বা বক্তব্য দিতে পারেন। দেন আইনটা কমিটিতে যায়, কমিটিতে কিন্তু আইনটা চুলচেরা বিশ্লেষণ হয়, এবং কমিটিতে যদি ভালো পার্লামেন্টারিয়ান যারা আছেন, তারা অনেকেই কমিটিতে দেখা যায় সে আইনটার যথেষ্ট পরিবর্তন করেন। তারপরে সেটা পাসকৃত অবস্থায় আমাদের সংসদে আসে। সংসদে আসার পরে ক্যাবিনেটে পাশ হওয়ার পরে হয়তো বা সংসদে 5 to 10% পরিবর্তন হয়। তবে হ্যাঁ, আমি এটা বলবো, আমি আমার আইনজীবী অভিজ্ঞতা থেকে আমি অনেক সংশোধনী এনেছিলাম যেটা সমাজের 99.9% লোক বলবে এই সংশোধনীটা যৌক্তিক, এটা অ্যাড করা প্রয়োজন, কিন্তু সেটা রিজেক্ট হয়ে গেছে। এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে যে আমাদের এই আইনটা প্রাথমিক পর্যায়ে অবশ্যই সারা পৃথিবীতে ব্যুরোক্রেসি তৈরি করে, কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে ইলেমেন্টটা অ্যাড করে দেয়, জনস্বার্থটা অ্যাড করে দেয়, জনগণের প্রতিনিধিত্ব অ্যাড করে দেয়। আইনের ড্রাফটিং তো একটা সুপার স্কিল যেটা লেজিসলেটিভ ড্রাফটিং উইং এর আছে, যারা সেই বারমুডা থেকে ট্রেনিং নিয়ে আসে, ওয়েস্ট ইন্ডিজ থেকে ট্রেনিং নিয়ে আসে লেজিসলেটিভ ড্রাফটিং এর উপরে। সো সেটা তারাই করবে, কিন্তু সেখানে আমরা জনগণের স্বার্থটা দিব। এখন আমি আপনাকে একটু বলছি, ডিজিটাল নিরাপত্তা আইনের সময় আমি সুস্পষ্টভাবে তীব্র প্রতিবাদ করেছিলাম এবং আমরা 8 জন করেছিলাম, এবং একটা প্রতিবাদও সেই সময় আমাদের রাখা হয়নি। এই যে রাখা হলো না, এটা হচ্ছে সংসদের ব্যর্থতা। কবে রাখা হয়েছে? কখনোই রাখা হয়নি। এবং মাননীয় রাষ্ট্রপতি এই আইন পাশের সময় বলেছিলেন যে আমি আইনটা দেখব, কিন্তু হয়নি। ভারতে 2 বার এপিজেড কালাম আইন ফেরত পাঠিয়েছিলেন, সেই সময় সংসদ সেই আইনটাকে পরে আর পাশ করেনি। তো আমাদের রাষ্ট্রপতি মহোদয় আইনটা ফেরত পাঠাতে পারেননি। অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের সাথে ডিজিটাল নিরাপত্তা আইনের কিন্তু একটা সংযোগ আছে, যে ডিজিটাল নিরাপত্তা আইনে বলা আছে কেউ অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের কোনো অপরাধ যদি ডিজিটাল নিরাপত্তা আইনের করে, তাহলে তার কিন্তু 14 বছর সাজা হতে পারে, উনি সাংবাদিক হলে।
আর অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে বলা আছে 3 বছর। আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, সেকশন 3 ক্যাপিটাল এ তে বলা আছে রাষ্ট্রীয় স্বার্থ। রাষ্ট্রীয় স্বার্থে ঘোষণা করতে হবে যে এই জায়গা, এই ডকুমেন্ট, এই জিনিসটা রাষ্ট্রীয় স্বার্থে 3A দ্বারা প্রোটেক্টেড। এই ঘোষণা কি কখনো দেওয়া হয়েছে? 3A তে বলা আছে জনস্বার্থে ঘোষিত হয়েছে যেটা, সেই জিনিসের ছবি আপনি তুলতে পারবেন না রিটার্ন পারমিশন ছাড়া। দেন 3.2 তে বলা আছে আপনি ছবি তুলতে পারবেন রিটার্ন পারমিশন নিয়ে, কোন কোন ক্ষেত্রে ছাপাতে গেলেও আপনার সেকেন্ড পারমিশন লাগবে। এই জনস্বার্থের ব্যাখ্যা কে দেবে? এই জনস্বার্থের ব্যাখ্যা শাসক গোষ্ঠী দিবে। একসময় হাই ট্রিজন একটা অপরাধ ছিল, রাষ্ট্রদ্রোহিতা। রাজার যাকে অপছন্দ হতো তাকে রাষ্ট্রদ্রোহিতা উনি গিলোটিনে পাঠিয়ে দিতেন। রাজা কি চাচ্ছেন সেভাবেই কাঠামোগতভাবে সেটা গিলোটিনে চলে গেছে। বর্তমানে টার্মসটা হচ্ছে জনস্বার্থ। জনস্বার্থ কিসে রক্ষিত? দুর্নীতির প্রিজার্ভেশনে নাকি দুর্নীতির উন্মোচনে? অফকোর্স দুর্নীতির উন্মোচনে। এখন সাংবাদিকদের গুপ্তচর বৃত্তির ক্ষেত্রে এবং জার্নালিস্টিক সোর্সের ক্ষেত্রে 200, 300, 500 বছর ঐতিহাসিক একটা মানে কাস্টম ছিল, জার্নালিস্টিক সোর্স কেউ ডিসক্লোজ করবে না বা তাকে বাধ্য করা যাবে না। এটা ছিল জার্নালিস্টদের একটা অসম্ভব স্ট্রং হাতিয়ার। ডিজিটাল নিরাপত্তা আইনে গুপ্তচর বৃত্তি এবং অন্য শব্দগুলো দিয়ে এই আইনটাকে কার্টেল করে দেওয়া হয়েছে। এখন কার্টেল হয়ে গেলে সাংবাদিকতা কিভাবে চলবে, এটা কোনো অ্যান্সার নাই। বর্তমান যে আইনি প্রেক্ষাপট আছে, ডিজিটাল নিরাপত্তা আইন এবং রাইট টু ইনফরমেশন এক দিয়ে সাংবাদিকতা হবে না, রাইট টু ইনফরমেশন দিয়ে অন্য কিছু হতে পারে। ডিজিটাল নিরাপত্তা আইন, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, এই দুটো আইন থাকা অবস্থায় কোন অবস্থাতে আপনি সাংবাদিকতা, ইনভেস্টিগেশন সাংবাদিকতা এটা করতে পারবেন না। এটা ঠিক। শামীম ভাই, এখানে আমি একটা জিনিস বলছি, গুপ্তচর বৃত্তি এবং সাংবাদিকতার অনুসন্ধান এই দুটোকে তো গুলিয়ে ফেলা হচ্ছে। এক্স্যাক্টলি গুপ্তচর বৃত্তির ক্ষেত্রে গুলিয়ে ফেলা। আমি যেটা বলছি, আইনগুলো এমন ভাবে ড্রাফট করা হয়েছে যে ব্যুরোক্রেটিক এক্সিকিউটিভ গভর্নমেন্ট যে ঘটনা চাবে সেই ঘটনাকেই এই আইনের আওতায় আপনি আনতে পারবেন, এনিবডি। আমি যেটা তীব্র ভাষায় প্রতিবাদ জানাবো, আপনি মামলা করতে পারেন, আপনার মামলা করার অধিকার আছে, কিন্তু আপনি 6 ঘন্টা একজনকে আটকে রাখতে পারেন না, তার গায়ে হাত দিতে পারেন না, তার ভিডিওটা আপনি রেকর্ড করছেন। আমি তো বলবো সরকার এবং মন্ত্রণালয়ের লোকজনও এখানে ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছে। তারা অপদস্থের ভিডিওটা করেছে না? ভিডিওটা কে ছেড়েছে? তারাই তো ছেড়েছে, সেটাও তো একটা অপরাধ। সো আমি সেটা বলবো না, আমি অডাসিটিটা বলবো। কিভাবে 6 ঘন্টা একজন সিনিয়র জার্নালিস্টকে আপনারা আটকে রাখলেন? মানে এই ক্ষমতা তো আপনার কোথাও নাই। রংফুল কনফাইনমেন্ট ইটসেলফ ইজ অপরাধ। সে অপরাধে সবাই দোষী। তারা মামলা করতে পারতেন, ছেড়ে দিতে পারতেন, এটা কোনো সমস্যা ছিল না। আপনি হাতে হাতে ধরতে হবে কেন? আপনি পরের দিন মামলা করতে পারেন। কেন আপনি ওই অপশন গুলো গেলেন না? এখানেই আমাদের একটা রাষ্ট্রীয় ব্যর্থতা। ব্যুরোক্রেসি অনেক বেশি ক্ষমতাবান হয়ে গেছে, অনেক বেশি লাগামহীন হয়ে গেছে। প্রশ্নটা এখানে এসেছে শামীম ভাই, প্রশ্নটা এখানেই এসেছে যে সবকিছু কি তাহলে প্রশাসন, আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করছে? সরকারকে, রাজনীতিবিদকে, আইন প্রণয়নকে, আইনের প্রয়োগকে সবকিছু যদি প্রশাসন নিয়ন্ত্রণ করে থাকে, তাহলে জনগণের শাসনটা কোথায়? হ্যাঁ, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না বলে আমরা গণপ্রজাতন্ত্রী সরকারের বাংলাদেশ বলতে পারি, কারণ সরকারি কর্মকর্তা 11 লক্ষই এখন দেশের সবচেয়ে। আপনি যদি বাজেটও দেখেন, আমাদের 6 লক্ষ কোটি টাকার বাজেট, এর মধ্যে 4 লক্ষ কোটি টাকা বেতন যায়। লিটারালি 4 লক্ষ কোটি টাকা আমরা বেতন দিই। উই ক্রিয়েটিং হিউজ হোয়াইট কালার জব ফর নো ক্রেডিবল রিজন। এক একটা মন্ত্রণালয় করা হচ্ছে, এক একটা ইনস্টিটিউশন করা হচ্ছে, কর্তৃপক্ষ করা হচ্ছে জাস্ট ফর প্যাট্রোনেজ। এবং লাস্টলি হচ্ছে এখন ইউনিভার্সিটির ট্রেজারার হবে, তারাও ব্যুরোক্রেসি থেকে আসবে। হাউ ফানি এন্ড রিডিকুলাস এটা হচ্ছে। কেন হচ্ছে? অবশ্যই প্রথম কারণটা নির্বাচন ব্যবস্থা দুর্বল হয়ে গেছে, এটা অস্বীকার করা যাবে না। দ্বিতীয় কারণটা হচ্ছে এটা করার জন্য যে শক্তিশালী সংসদ ছিল সেটা কিছুটা ছিল না আমি বলবো না, কিন্তু কোভিড পিরিয়ডে সংসদ এত লিমিটেড হয়ে গেছে। এবং আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী কোভিড নিরাপত্তার কারণে নিজেও এক ধরনের আইসোলেশনে থাকেন, বা তার নিরাপত্তার কারণে তাকে এক ধরনের সেপারেট করে রাখা হয়, যে অনেক তথ্য তার ডেস্ক পর্যন্ত যায় না। অনেক তথ্য উনি শুধুমাত্র রিপোর্টের ভিত্তিতে এই দেশ চালাচ্ছেন, যেটা আমাদের ওপেন করা উচিত। আমি একটু শেষ করে দিচ্ছি। এখানে সবচেয়ে বড় জায়গা ছিল পার্লামেন্টে আমরা রাষ্ট্রীয় ইস্যু নিয়ে কথা বলতাম, মাননীয় প্রধানমন্ত্রী শুনতেন, নোট নিতেন, স্টেপ নিতেন। কিন্তু বিগত কোভিডের কারণে 1 দিন 2 দিন 3 ঘন্টা মাত্র পার্লামেন্ট হচ্ছে। 60 দিনের একটা সেশনে, 60 দিনের স্প্যানে মাত্র 3 ঘন্টা সংসদ চলেছে গত 60 দিনে। কিভাবে দেশ চলবে? সামনে বাজেট হবে, যেখানে বাজেটের সময় আমাদের 45 কার্য দিবস সংসদ বসার কথা। আমি জানি না কোভিডের কারণে কতদিন বসবে, হয়তো 8-10 দিন বসবে। তাহলে এই ইস্যুগুলো রেইজ করার যে সবচেয়ে বড় জায়গা ছিল সংসদ, কোভিডের নিরাপত্তা ঝুঁকির অজুহাতে এটাকেও স্কুইজ করে দেওয়া হচ্ছে। তাহলে ফোরাম থাকছে কোথায়? ফোরাম তো আর থাকছে না।
এখন আমাদের এটা নিয়ে চিন্তা, এবং ভার্চুয়াল সংসদের মাধ্যমে হলেও এই ফোরামটা ওপেন রাখা উচিত ছিল। জি ধন্যবাদ। না, কিন্তু শামীম ভাই, আপনি যে কোভিড সিচুয়েশনের কারণে যে বাস্তবতার কথা বললেন, কোভিডের আগে কি আমাদের বাস্তবতা খুব বেশি আলাদা ছিল? আমরা কথা বলতে পারতাম, সংসদে সময় পেতাম, সংসদে কথা বলতাম, সংসদে হাত তুলতাম, সংসদটা যেমন হ্যাঁ, আজকেও যদি সংসদ থাকতো, কিন্তু ফলাফলটা কি হতো? রেজিনা মানে- আপার সাথে আলোচনা না, হতো। কিন্তু তার ফলাফলটা কি হতো? লাভটা আমাদের প্রশাসনের যে ফলাফলটা- ভূমিকার কথা এখন বলছি, তখন কি আলাদা ছিল? আমি মনে করি কোভিড পিরিয়ডে সরকারের ডিপেন্ডেন্সি আগের থেকে আরো বেড়েছে। হ্যাঁ, আপনি কোনটা বেশি কোনটা কম এটা বলা খুব কঠিন, তবে যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনেই তো রাষ্ট্রের মানবাধিকার, বাক স্বাধীনতা এগুলো কার্টেল হয়ে আসে বিভিন্ন অজুহাতে। তো আমি মনে করি যে হ্যাঁ, আগে খুব ভালো ছিল এটা আমি বলবো না, তবে এখনকার থেকে ভালো ছিল, এটা আমার মানে ব্যক্তিগত আরেকটু খারাপ অভিমত। হয়েছে। শামীম ভাই, আপনার কাছে ফিরবো আরেকটি প্রশ্ন নিয়ে, সেটি হচ্ছে যে আপনি আপনার প্রশাসনের উপরের রাজনীতিবিদদের রাজনৈতিক সরকারের নির্ভরশীলতার জন্য নির্বাচনী ব্যবস্থাকে একটা কারণ হিসেবে দায়ী করেছেন। এই সব কিছুই তো রাজনীতিবিদরা করে এবং তার হয়তো একটা সুবিধা প্রশাসন নেয়। সেক্ষেত্রে রাজনীতিবিদরা এক হয়ে কেন সেই শক্তিটা প্রয়োগ করতে পারে না প্রশাসনের উপর, সেটি জানবো। তার আগে আমি একটু আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল বৈঠকে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো। বিরতির পর আবারও ফিরলাম আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল বৈঠকে। আমি নাজমুল আশরাফ। আমরা আলোচনা করছি দুর্নীতি, পার পেয়ে যাওয়া সংস্কৃতি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে। অধ্যাপক শফিল আলম ভূঁইয়া, আপনার কাছে ফিরতে চাই। রোজিনা ইসলাম, আশা করা যাচ্ছে আগামীকাল হয়তো তিনি জামিনে মুক্ত হবেন, কিন্তু তাকে 6 ঘন্টা আটক রাখা, সারা রাত থানায় রাখা, তারপরে 2 দিন জেলখানায় রাখা, এই সব কিছুর পরে তিনি মুক্ত হওয়ার পরে মামলা হয়তো চলবে, আদালত নিষ্পত্তি করবে, কিন্তু এটি কি গণমাধ্যম কর্মীদের উপরে কোনো বিরূপ প্রভাব ফেলবে? আমি কিন্তু আমার আগের আলোচনায় কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম যে এটার 2 ধরনের প্রতিক্রিয়া হতে পারে। যে কোনো গণমাধ্যম কর্মী হয়তো এতে ভয় পাবে, যে ঘটনা ঘটেছে সেই ভয় থেকে তারা সতর্ক হবেন, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে গণমাধ্যম কর্মীরা আরো অনেক বেশি সাহস হবেন, যে রোজিনা ইসলামকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেইটার মধ্য দিয়ে যে জনসমর্থন সাংবাদিকতার প্রতি এসছে একেবারে দেশব্যাপী এবং সারা পৃথিবী থেকে যেটা এসছে, সেটা সাংবাদিকতাকে আরো অনেক বেশি শক্তিশালী করবে। তো যেটি একটু আগে এখানে কথা হচ্ছিল, যেটি আপনার এই আলোচনায়, যে আসলে অনুসন্ধানী সাংবাদিকতার ব্যাপারে হয়তো আমাদের অনেকের ধারণাটা পরিষ্কার না, যে অনুসন্ধানী সাংবাদিকতায় যেটা করা হয় যে গোপনীয় তথ্য যেটা জনস্বার্থে জরুরি সেটাই কিন্তু খুঁজে বের করার চেষ্টা করা হয়। অপরাধের তথ্য, তার অপকর্মের তথ্য যেগুলো মানুষ ঢেকে রাখতে চায় সেগুলোই কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতায় খুঁজে বের করার চেষ্টা করা হয়। তো সাংবাদিকরা তাদের সোর্সের মাধ্যমে সেগুলো খুঁজে বের করে এবং সেটা সমাজের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, জনস্বার্থে খুঁজে বের করে। সেটাই সারা পৃথিবীতে অনুসন্ধানী সাংবাদিকতা। না, সেটি ঠিক আছে অধ্যাপক শফিল আলম ভূঁইয়া। রোজিনা ইসলামের জন্য গোটা দেশ যেভাবে দাঁড়িয়েছে, দেশে বিদেশে যেভাবে প্রতিক্রিয়া হচ্ছে, এরকম ঘটনা যদি আরো ঘটে, সবসময় যে এরকমটা হবে তা তো না। আর ধরে নিলাম দাঁড়িয়েছে, এখন সারা দেশে যে বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে, রোজিনা ইসলামের পক্ষে আছি আমরা, আপনি কি মনে করেন এটা চলতেই থাকবে, একসময় থেমে যাবে? কিন্তু দুর্ভোগটা তো শেষ পর্যন্ত রোজিনা ইসলামকে বহন করতে হবে। না, যেমন দেখেন, এটা রোজিনা ইসলামকে কেন বহন করতে হবে? এখানে কিন্তু রোজিনা ইসলামের পক্ষে তার প্রতিষ্ঠানের দাঁড়ানো উচিত, সাংবাদিক নেতৃবৃন্দের দাঁড়ানো উচিত, তার যে আইনি প্রক্রিয়া, আর সে নিজে তো দাঁড়াবেই। এই 3টা পক্ষ এবং রাষ্ট্রেরও তাকে সমর্থন দেওয়া দরকার, সে যদি আইনি সমর্থন রাষ্ট্রের কাছে চায়, সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এই যে প্রতিবাদটা হয়েছে, আমার বিশ্বাস যে এইটা সুফল বয়ে আনবে, যে যারা এই অপকর্মটি করেছিল এটার যদি সুষ্ঠু তদন্ত হয়। ধরেন এই যে সচিবালয়ে যে 3 সদস্যের তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটি কতটা প্রতিবেদন দিতে পারবে আমি সন্দিহান, কারণ এটার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। সেটি নিয়ে প্রশ্ন আসলে, যারা অপরাধী তাদের লোকই যদি তদন্ত করে। হ্যাঁ, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে যারা কাণ্ড ঘটিয়েছে তাদের সহযোগীরাই যদি তদন্ত করে তাহলে কি বেরিয়ে আসবে, সন্দেহের অবকাশ থেকে যায়। তো সেই জন্য এখানে যদি নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত করে বের করা যায় যে কারা এই অপরাধী, এইখানে যে সত্যিকার অর্থেই রোজিনা ইসলাম কি এমন অপরাধ করেছিল বা কি তথ্য সে সংগ্রহ করতে গিয়েছিল, সেইটা জনস্বার্থে কতটা জরুরি ছিল, বা সেইটা কি অন্য কোনো উদ্দেশ্যে সে করতে চেয়েছিল কিনা, একেবারে একটা পূর্ণ তদন্তের মাধ্যমে যদি বিষয়টা বেরিয়ে আসে এবং ব্যবস্থা নেওয়া হয়, এইটা সাংবাদিকতার জন্য মঙ্গল, রাষ্ট্রের জন্য মঙ্গল,
এবং সমাজের জন্য মঙ্গল। এবং আমি বিশ্বাস করতে চাই যে যে ঘটনাটা ঘটেছে, যেইভাবে সবাই রেসপন্ড করেছে, আমার বিশ্বাস সরকার থেকেও সেই ধরনের রেসপন্ড আমরা পাবো। সরকারও এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। দেখা যাক কি করে সরকার। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনার কাছে ফিরি। আমরা মন্ত্রণালয়ের বা সরকারের বা প্রশাসনের দুর্নীতি নিয়ে কথা বলছিলাম। আপনি কিছু উদাহরণ দিচ্ছিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন কোন বিষয় নিয়ে আপনারা কাজ করছেন, কিন্তু সাম্প্রতিক যে প্রতিবেদনগুলো রোজিনা ইসলামের প্রকাশিত হয়েছিল প্রথম আলোতে, ভয়াবহ, সেটি নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে কেনাকাটা থেকে শুরু করে অনেক কিছু, সেগুলো কি আপনাদের তদন্তের আওতায় এসেছে? অনুসন্ধান হয় তথ্য উপাত্তের ভিত্তিতে। প্রথম আলো সহ যেসব দৈনিক পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়া যে দুর্নীতির উপর যে খবরগুলো প্রকাশিত হয়, এগুলি দুদক সবগুলি সংগ্রহ করে এবং বাছাই করে এবং তথ্য উপাত্ত চায়। একটা সংবাদপত্রে একটা দুর্নীতির খবর আসলেই ওটাকে সূত্র ধরে কিন্তু আমি মামলা করতে পারবো না, ওইটাকে ফার্স্ট অনুসন্ধানে নিতে হবে। তথ্য উপাত্তগুলো সংবাদপত্রে যাচাই করতে হয় এবং যাচাই করার পরবর্তীতে কমিশন তার নিজস্ব পদ্ধতিতে অনুসন্ধান করে। যেমন দেখুন, রোজিনা ইসলামের একটা রিপোর্টের কথা আমি বলি, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোর ক্ষেত্রে আপনারা অনুসন্ধান শুরু করেছেন কিনা? না, এটা দেখুন, এটা আমি কমিশনের সঙ্গে কথা বলতে পারিনি। এটা তো ভার্চুয়ালি এখন ই ফাইলে কাজগুলো হচ্ছে, ই ফাইলে। তবে প্রত্যেকটা জিনিস কমিশন খুবই নখদর করে রাখে। আপনার রজনী ইসলামের একটা ঘটনা বলি, ডেস্টিনির ব্যাপারে সে একটা রিপোর্ট করেছিল। ডেস্টিনির রফিকুল আমিন, তারা হাসপাতালে থাকে, তাদের কোনো ভার্চুয়ালি যে ধরনের কন্ডিশন থাকলে হাসপাতালে থাকা উচিত সেই ধরনের কন্ডিশন তাদের নাই। আমি কিন্তু এই রিপোর্টটা আদালতকে দেখিয়েছিলাম যখন জামিন শুনানি হচ্ছিল, এবং আদালত এটা অ্যাকসেপ্ট করেছিল রোজিনা ইসলামের রিপোর্টটা, এবং আমরা পরবর্তীতে নিজেরা এটা খোঁজ নিয়েছি এবং আমরা এফিডেভিট দিয়েছি। আমরা তখন আমাদের পক্ষে ছিলেন আমাদের লেট মিস্টার আব্দুল মতিন খসরু, উনি রফিকুল আমিনের পক্ষে রিপ্রেজেন্ট করছিলেন, আমি দুদকের পক্ষে। আমরা রোজিনা ইসলামের রিপোর্টটা খুব ঘাটাঘাটি করেছি, স্ক্রুটিনি করেছি, এবং আলটিমেটলি আমরা দেখলাম তার রিপোর্টটা কারেক্ট, অ্যাবসলিউটলি। পরে রোজিনা ইসলাম আমাকে ফোন দিয়ে থ্যাঙ্কস বললেন যে খুরশিদ ভাই, আপনি রিপোর্টটা দেখেছেন, আমি সংবাদপত্রে এটা করেছি, দেখেছি, আমাদের সংবাদপত্রে কোনো ভুল নাই। তো কাজেই সব সংবাদপত্রে সব নিউজে যে 100% কারেক্ট হবে এটাও কিন্তু না। তথ্যগত উপাত্ত ভুলের কারণে একটা ফলস নিউজও হয়ে যেতে পারে। কিন্তু কাজেই পুরোপুরি সংবাদপত্রকে আমরা সূত্র হিসেবে ধরবো, কিন্তু সংবাদপত্রকে সূত্র ধরে আমি কখনো মামলা করতে পারবো না। তার ভিত্তিতে আমি অনুসন্ধান করতে পারবো, সেটি ঠিক আছে, কিন্তু অনুসন্ধান করে যদি আমি ক্রেডিবল এভিডেন্স পাই, বিশ্বাসযোগ্য যদি পাই সাক্ষ্য, অবশ্যই মামলা হবে। হোয়াই নট? নিশ্চয়ই। খুরশিদ ভাই, বিষয়টা হলো কি যে গণমাধ্যম, দায়িত্বশীল গণমাধ্যমের কথা আমি বলছি, বিশ্বাসযোগ্য গণমাধ্যম যারা বহু বছর ধরে বিশ্বাস অর্জন করেছে, তারা কিন্তু যে কোনো তথ্য যাচাই বাছাই করে তথ্য প্রমাণ নিয়ে, এবং তারাও কিন্তু আইনের ঝামেলায় পড়তে পারে সেই কথাও মাথায় রেখে কিন্তু তথ্য সংগ্রহ এবং সেটা প্রকাশ করে থাকে। সেক্ষেত্রে আমি সংবাদ মাধ্যম কর্মী হিসেবে বলবো, দায়িত্বশীল গণমাধ্যমে প্রকাশিত প্রায় সব তথ্যই সত্য, ব্যতিক্রম থাকতে পারে। সেক্ষেত্রে ওটাকে ধরেই আপনারা কাজ করবেন আমি বলছি না, কিন্তু সেটাকে মোটামুটি সত্য ধরে নিয়েই আপনারা নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই। আমি যদি সেটাকে সত্য না ধরতাম বা কগনিজেন্সে না দিতাম, তাহলে তো আমি ইনকোয়ারি শুরু করতাম না। আর আমরা কিন্তু সংবাদপত্রকে ডিসক্রিমিনেশন করি না, এই প্রথম আলো বড় বা বাংলা বাজার ছোট। আপনি জানেন আমাদের এখানে ফতোয়ার উপর একটা পিআইএল হয়েছিল, সেটা কিন্তু ছাপা হয়েছিল বাংলা বাজার পত্রিকা। কাজে বাংলা বাজার পত্রিকা আপনাদের ভাষায় প্রথম আলোর মতো তো অবশ্যই না, এবং বাংলা বাজার পত্রিকার নিউজটা আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত পার্টলি অ্যাফার্ম হয়ে গেল, ফতোয়া ইলিগাল ডিক্লেয়ার হলো। কাজে আমরা কোনো পত্রিকাকেই কখনো খাটো করে দেখার না, এখানে খুরশিদ ভাই একটু বোধহয় ভুল হচ্ছে যে বাংলা বাজার প্রথম আলো সমান না, ওই অর্থে যে তাদের প্রচার সংখ্যা কম বেশি, কিন্তু বাংলা বাজার গ্রহণযোগ্য। তো ফলে 20-30-40টা পত্রিকার নাম বলা যায় যেগুলো গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য। সার্কুলেশন কম বেশি হতে পারে, কিন্তু কিছু পত্রিকা আছে হয়তো বিশ্বাসযোগ্য না, আমি সেগুলোর কথা বলছি না। কোন নিউজ যদি বিশ্বাসযোগ্য না হয়, আমি যখন ওটাকে সূত্র ধরে আগাবো, তখনই আমি যে তথ্য উপাত্ত পাবো, সেই তথ্য উপাত্তের সঙ্গে যখন গরমিল দেখা যাবে, তখনই বোঝা যাবে ওনার নিউজটা কতটুকু কারেক্ট অর নট। তবে কোনো সংবাদকেই দুর্নীতি দমন কমিশন হালকাভাবে নেয় না, প্রত্যেকটাকেই খুব সিরিয়াসলি নেয়। এবং আমরা নিজেরাও পার ডে, আমরা হয়তো আপনারা জানেন কেন জানি না, আমরা 40-50টা পত্রিকা এক্সামিন করি, বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, অ্যাপার্ট ফ্রম ইলেকট্রনিক মিডিয়া। এবং দেশ বিদেশের আমরা এভরি ডে 40 থেকে 50টা পত্রিকা আমরা নিজেরা এক্সামিন করি। এবং আমি কিন্তু বেসিক্যালি অ্যাজ এ লয়ার, আমি কিন্তু দুর্নীতির খবর আর দেশ বিদেশের রায়ের খবরটাই আগে এমফাসিস দিই। সেটি আপনার গুরুত্বের জায়গা। এখানে একটা কথা খুরশিদ ভাই, আমরা 111-এর সময় দুদকের অসংখ্য বিশাল মামলা, বিশাল অর্থে, এই অর্থে অভিযোগগুলো বিশাল,
যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা অনেক বিশাল ব্যক্তিত্ব, সেই মামলাগুলো একদম শেষ বিচারে গিয়ে টেকে নাই। তখন বলা হয়েছিল যে আসলে ভিত্তিটা দুর্বল, তদন্ত, অভিযোগ, অভিযোগ গঠন, এগুলো নিয়ে অনেক প্রশ্ন এসেছে। এখন আপনারা যে মামলাগুলো করছেন, এখানে ইনফরমেশন গ্যাপ আছে, আপনার। হ্যাঁ, আমি দেখুন ওসমান গনি, যিনি বনের রাজা বলে, তার সাজা কিন্তু আপিল বিভাগ পর্যন্ত বহাল থেকেছে। একজন অ্যাম্বাসেডার, মানে দুবাইতে ওনার অনিয়মে দিদেন চেয়ারম্যান হাসান মাসুদ একটা ইনকোয়ারি শুরু করেছিলেন, তার সাজা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত। কত শতাংশ? হ্যাঁ, শতাংশের ক্ষেত্রে আপনি বলতে পারেন, সেখানে ভ্যারি করে, কিন্তু সব মামলাতে এখনো ডিসপোজাল হয়নি। কাজেই শতাংশের হারে যদি আপনি বলেন, তাহলে 5 to 6% তো অ্যাফার্ম হয়েছে আপ টু অ্যাপিলেট ডিভিশন, কিন্তু অনেক মামলা স্টিল এখনো পেন্ডিং, কাজেই 111-এর সব সাজাই যে একেবারে সব ট্রায়ালে যে ভেগ বা পলিটিক্যালি মোটিভেটেড, এটা কিন্তু আমি মানতে নারাজ। কারণ মানতে নারাজ এই সেন্সে, আমরা মামলা করেছি, এই যে কিছুদিন আগে একটা সাজা কনভিকশন আফার্ম হয়েছে, উনি রুলিং পার্টির এমপি, তা আপনি কি সেটাকে বলবেন পলিটিক্যালি মোটিভেটেড? ওইটা এখন আমরা রায় পাইনি, এই কতদিন আগের ঘটনা। কাজেই 111-এর একেবারে সব সাজাই যে পলিটিক্যালি মোটিভেটেড বা পলিটিক্যালি ভিক্টিমাইজেশন, এটা আমি বিং এ লয়ার, যেহেতু আমি মামলাগুলোর সঙ্গে একেবারে ডিরেক্টলি ওতপ্রোতভাবে জড়িত, এটা আমরা মানতে নারাজ। এবং ওসমান গনির মামলাটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যখন ওনার সাজা বহাল থাকে, আই থিঙ্ক কমপক্ষে 1 ঘন্টা সেটি একটি সাফল্য, কিন্তু আসলে সাফল্যের হার নিয়ে এই ধরনের বেশ কয়েকটা আছে, অনেকগুলো আছে। শুনেন, আর একটা কথা বলি একটু, জাস্ট 2 মিনিট। দুর্নীতির যখনই কোনো মামলা হয়, তখনই দেখেন দুর্নীতির মামলার প্রত্যেকটা স্টেজগুলি, প্রসিডিংস গুলো উচ্চতর আদালতে ওটা চ্যালেঞ্জ হয়, উচ্চতর আদালতে ওটা নিষ্পত্তি করতে আসতে সময় লাগে। ইভেন কি একটা মামলা শেষ করতে 30 বছরও লাগতে পারে। এই যে ভারতের তামিলনাড়ু জয়ললিতা, ওনার মামলা শেষ করতে 20 থেকে 21 বছর লাগছে। তো কাজে দুর্নীতির মামলা সহজে নিষ্পত্তি করা খুবই ডিফিকাল্ট। আমাদের দেশে আইন আছে, কিন্তু সেটা সহজে নিষ্পত্তি করা খুব ডিফিকাল্ট। এই কারণে উচ্চতর আদালত যখনই একটা মামলা ইন্টারভেন করবে, তখন উচ্চতর আদালতকে আমাকে স্যাটিসফাইড করতে হবে, মামলার প্রসিডিংটা চলবে। যতক্ষণ পর্যন্ত উচ্চতর আদালত আমাকে মানে পজিটিভ না বলবে বা আমার পক্ষে ভার্ডিক্ট আমি না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি প্রসিড করতে পারবো না। কাজে এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। নিশ্চয়ই। অধ্যাপক শফিল আলম ভূঁইয়া, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। সাংবাদিকতার সামগ্রিক বাস্তবতায় যদি বলি, যে এই মুহূর্তে সাংবাদিকতার শিক্ষক হিসাবে নিশ্চয়ই গণমাধ্যম খুব নিবিড়ভাবে আপনি পর্যবেক্ষণ করেন। আমাদের গণমাধ্যমে, সেটি সম্প্রচার মাধ্যম, মুদ্রণ মাধ্যম, অনলাইন মাধ্যম মিলিয়ে বলছি, খুব বেশি কি অনুসন্ধানী প্রতিবেদন চোখে পড়ে যেগুলো একেবারে আটকে ওঠার মতো? না, পড়ে না। কারণ আমাদের সাংবাদিকতার দুর্বলতা এটাই, যে আমাদের সাংবাদিকতায় অনুসন্ধানী সাংবাদিকতার পরিমাণ কম। এটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে আপনার সাংবাদিকতায় এই যে অনুসন্ধানী প্রতিবেদন না হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে হচ্ছে মালিকের স্বার্থ। সাম্প্রতিককালে মালিকের নিজের ব্যবসায়িক স্বার্থ, বা মালিককে যারা বিজ্ঞাপন দেয় আপনার পত্রিকায় বা আপনার গণমাধ্যমে যারা বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপনদাতাদের স্বার্থ সংরক্ষণ করা, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রেই সাংবাদিকদের দক্ষতার অভাব, যে অনেক সাংবাদিকই অনুসন্ধানী সাংবাদিকতা করতে হবে সেই ব্যাপারে যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত নন। এটা বেশি করে সত্যি হচ্ছে টেলিভিশন জার্নালিজমের ক্ষেত্রে, যে অনুসন্ধানী সাংবাদিকতা যেভাবে করতে হয় সেই দক্ষতার ঘাটতি আছে। তারপরে হচ্ছে 3 নম্বর যদি বলি, যে কোনো আইনের অপপ্রয়োগও এই অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে আপনার নিরুৎসাহ করার ক্ষেত্রে বা প্রতিবন্ধক হিসেবে কাজ করে। তো সেইখানে সেই আইনগুলোকেও কিন্তু আপনি চাইলে ওভারকাম করতে পারেন। আপনার দক্ষতা এবং আপনি যে হাউসে কাজ করেন সেই হাউস যদি আপনাকে সহযোগিতা করে, আপনি যদি দক্ষ হন, সেই আইনগুলোকে মোকাবেলা করেও কিন্তু আপনি চাইলে অনুসন্ধানী সাংবাদিকতা করতে পারেন। তবে সবসময় অনুসন্ধানী সাংবাদিকতায় সারা পৃথিবীতেই নানা ধরনের ঝুঁকি সাংবাদিকদের জন্য আছে। এই ঝুঁকির মাত্রাটা এক এক দেশে এক এক রকম। সেটা ঠিক আছে। যে দেশের গণতান্ত্রিক ভিত যত বেশি শক্তিশালী, যে সমাজ যত বেশি অগ্রসর, সেইখানে সেই প্রতিবন্ধকতাটা ততটা কম। নিশ্চয়ই। কিন্তু আপনি যে বাধার কথা বললেন, রাজনৈতিক সরকার, রাজনৈতিক প্রশাসন, রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব, তারা কি একটা বড় বাধা না? না, আমি কিন্তু যে রাজনৈতিক দল কিন্তু বড় বাধা না। এক্ষেত্রে আপনি দেখেন বাংলাদেশে সাংবাদিকের উপর নির্যাতনের যে ঘটনাগুলো ঘটে, বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে ঢাকা শহরে তুলনামূলকভাবে কম ঘটে। আপনি যদি আমরা যেটাকে মফস্বল এলাকা বলি,
ঢাকার বাইরে ঘটে। তো সেই জায়গায় আপনি দেখবেন যে দলমত নির্বিশেষে যে শক্তিশালী, ধরেন যে এমপি শক্তিশালী বা যে নেতা প্রভাবশালী, সে যদি কোনো অপকর্ম করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে রিপোর্ট করতে গেলে সাংবাদিক নিগৃহীত হয়, নির্যাতিত হয়। তো সেই জায়গায় যদি আপনি বাধা দিতে চান, সেক্ষেত্রে আপনার হাউসের বিষয়টিও কিন্তু গুরুত্বপূর্ণ, যে আপনি কতটা সাপোর্ট পাচ্ছেন, আপনার দক্ষতার বিষয়টিও কিন্তু গুরুত্বপূর্ণ। তো অনেকগুলো জিনিস মিলিয়েই আপনার এই বিষয়টি নিশ্চয়ই এই পর্যায়ে এসছে। তো কিন্তু আপনি যদি এই মুহূর্তের বাস্তবতায় যদি আপনি হিসেব করেন, এই মুহূর্তের বাস্তবতায় আমি আমার স্টাডিতে দেখেছি যে সরকারের চাইতেও মালিকানা অনেক বেশি প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে সাম্প্রতিক সময়, সাম্প্রতিক কয়েক বছরে। আমি গত 2-3 মাসের কথা বলছি না, আমি 2017 সালে আমি নিজে একটা স্টাডি করেছিলাম, সাংবাদিকদের মধ্যে আমি স্টাডিটা করেছিলাম। সেই আমার স্টাডিতে আমি দেখেছিলাম যে মালিকের স্বার্থ, মালিকের ব্যবসায়িক স্বার্থ, মালিকের রাজনৈতিক স্বার্থ, সেটাই সবচেয়ে বড় বাধা। জি, বিজ্ঞাপনদাতার স্বার্থ, এটা 1 নম্বর বাধা। তারপরে আপনি আসেন রাজনীতিবিদদের বিষয়টা, তারপরে আপনি 3 নম্বরে আসেন হচ্ছে আইন কানুন সংক্রান্ত, 4 নম্বরে আসেন আপনি হচ্ছে যে সাংবাদিকের অদক্ষতা বা অযোগ্যতা অথবা তার পক্ষপাত, সেটাও একটা হতে পারে, পক্ষপাত এবং তার নানা ধরনের সম্পর্ক। নিশ্চয়ই আমাদের অনেক সাংবাদিকও কিন্তু নানাভাবে বিভিন্ন মহলের সাথে সম্পৃক্ত। নিশ্চয়ই সেই দোষও আছে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনি একজন আইনজীবী, একজন রাজনীতিবিদ, একজন আইন প্রণেতা হিসেবে নিশ্চয়ই গণতন্ত্রের অন্যতম উপাদান হচ্ছে গণমাধ্যম। সেই গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে অনেক বেশি আপনি ইতিবাচক। বাংলাদেশের গণমাধ্যমের যেই বাস্তবতা আমরা দেখছি, তার দোষ গুণ নিয়ে আমরা অনেক কথা বলতে পারি। সেখানে অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া বলছিলেন যে বাধাগুলো কোথায় স্বাধীন সাংবাদিকতার, সেখানে তিনি ঘুরে ফিরে মালিক পক্ষকেই বড় দায় দিয়েছেন। কিন্তু সরকার, রাজনীতিবিদ, রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন, তারা কতটা বাধা, আপনি আপনার জায়গা থেকে কোনটাকে বড় করে দেখেন? অবশ্যই 4th পিলার হচ্ছে মিডিয়া, প্রেস, এটা সন্দেহ নেই, এটা সর্বজন স্বীকৃত। এবং আমাদের সংবিধানে ফ্রিডম অফ প্রেস ক্যাটাগরিক্যালি গ্যারান্টিড, যেটা ভারতে না। ভারতে কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনের মধ্যে ওয়াইড ইন্টারপ্রিটেশনে প্রেস মিডিয়া আসছে, কিন্তু আমাদের সংবিধানে বলা আছে ফ্রিডম অফ প্রেস ইজ গ্যারান্টিড। নাও তারপরও অনেক চ্যালেঞ্জ আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আমি কিন্তু বলবো বিবেকের চ্যালেঞ্জ। সাংবাদিকদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স অনেক বাড়াতে হবে, ক্রেডিবিলিটি অনেক বাড়াতে হবে। সাংবাদিকদের অনেক সত্য প্রকাশ করে, অনেক সত্য প্রকাশ করে না। আমি আমার 11 বছর করতে পারে না, অনেক সময় করতে পারে না। অনেক কেন পারে না? অনেক ক্ষেত্রে এটা টর্চার এমনটা না, অনেক ক্ষেত্রে এখানে বেইট কাজ করে, অনেক ক্ষেত্রে এখানে অনেক উচ্চাকাঙ্ক্ষা কাজ করে। আমরা দেখেছি অনেকেই মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে চাকরির জন্য অনেক উচ্চাকাঙ্ক্ষা, মিডিয়া হাউস পাওয়ার জন্য উচ্চাকাঙ্ক্ষা, অনেকেই একটা অ্যালুরমেন্টে থাকে। কিন্তু এবারও আপনি দেখবেন রেজিনা আপার ঘটনার পরে কারা আন্দোলন করেছে, কারা প্রথমে ফ্রন্ট লাইনে ছিল? মধ্যম সারির তরুণ সাংবাদিকরাই কিন্তু প্রথম প্রতিবাদ করেছে। সাংবাদিক নেতারা অনেকেই ওয়েট করেছে, দেখেছে, শুনেছে, বুঝেছে, তারপরে তারা অনেকেই ওপেনলি কথা বলেছে, বাট তারাও সবাই করেছে। মানে এটা একটা ঐক্যবদ্ধ একটা সমাজ গড়েছে সাংবাদিকদের, যেটা আমাদের একটা ভালো দিক। সাংবাদিকদের সেলফ রেস্ট্রেন্ট প্রয়োজন এবং অপার সাহসিকতা প্রয়োজন। এদেশের সাংবাদিকতার সাহসিকতা ছাড়া এই দেশকে দুর্নীতিমুক্ত করা কোনোভাবেই সম্ভব না। আমাদের খুরশিদ আলম ভাই অত্যন্ত বড় আইনজীবী, আমার সরাসরি সিনিয়র, উনি অসাধারণ কাজ করেন লয়ার হিসাবে, কিন্তু মামলা করে আপনি কখনো দুর্নীতি কমাতে পারবেন না। 40 লক্ষ মামলার দেশে দুর্নীতি বিরোধী একটা কালচার গড়তে হবে। সেখানে দুদকের ভিজিট, যেমন এই ঘটনার পরে দুদক একটা ভিজিট করতে পারতো, যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসছি, কি কাগজ, কি প্রবলেম, কি সমস্যা, আপনাদেরও এত অভিযোগ। একটা ভিজিটের সিম্বলিক ভ্যালু আছে, কিন্তু অনেক সিম্বলিক ভ্যালু। যেমন ওই ডেপুটি সেক্রেটারি সাহেবকে ট্রান্সফার করা হয়েছে, ট্রান্সফার করে তাকে হয়তো আরো বেটার প্রমোশন দেওয়া হয়েছে, বেটার পজিশন দেওয়া আছে, কিন্তু এটার সিম্বলিক ভ্যালু আছে, অনেক সিম্বলিক ভ্যালু। তো কালকে যদি রোজিনা সাংবাদিক উনি যদি বেইল পান, এটারও সিম্বলিক ভ্যালু আছে, যে অবশ্যই গভর্নমেন্ট একটা বুঝতে পারছে যে কোথাও একটু ভুল হয়ে গেছে। এবং আজকে যে অ্যাডভার্টাইজমেন্টটা ছাপানো হয়েছে, আমি অ্যাডভার্টাইজমেন্ট ছাপানোকে কোনো দোষ বলবো না, কারণ মিডিয়ার পত্রিকা সার্কুলার করা, পত্রিকা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া, এটা তার অধিকারের মধ্যেই পড়ে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিকার আছে অ্যাডভার্টাইজমেন্ট ছাপানোর, কিন্তু সেখানেও একটা সফট টোন আছে। আমি যেটা বলবো, যদি আপনি এইভাবে করে সাংবাদিকতাকে বন্ধ করে দেন, তাহলে দেশের দুর্নীতির খবরগুলো আমরা কিভাবে পাবো? ন্যায় বিচারের ব্যত্যয়গুলো কিভাবে জানবো? আজকে গ্রামের প্রান্ত থেকে একটা টর্চারের খবর, একটা রেপের খবর কিভাবে ন্যাশনাল ইস্যু হয়? জার্নালিস্টই তো করে। জার্নালিস্টরা না করলে অসংখ্য অন্যায় আমাদের
চাপা পড়ে থাকবে। এই যে চাপা না পড়ে এটাকে উঠিয়ে নেওয়া, এটা তো অসাধারণ কাজ মিডিয়া করছে। এবং আমি জাস্টিস থমাস জেফারসনের একটা কথা বলবো, আপনারা জানেন, আপনারা যেহেতু এখানে পড়ালেখা করেছেন, যে আমি সাংবাদিকতা ছাড়া রাষ্ট্র অথবা রাষ্ট্র ছাড়া সাংবাদিকতা, তার মধ্যে আমি রাষ্ট্র ছাড়া সাংবাদিকতাকে বেছে নেব। সাংবাদিকতা ছাড়া রাষ্ট্র থাকতে পারবে না। তো সেখানে আমি যেটা বলবো, এখানে আমাদের যেটি এখন প্রয়োজন, অনেকগুলো ব্যাপারে, যেমন গভর্নমেন্ট অ্যাড গুলো তো গভর্নমেন্ট প্রায়োরিটি বেসিসে দেয়, গভর্নমেন্ট অ্যাড গুলো তো ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে না, যেটা পাবলিক মানি, যে কারণে অনেক মিডিয়া হাউস ভালো করে, অনেক মিডিয়া হাউস শুকিয়ে যায়, ঝরে যায়। গভর্নমেন্টের তো উচিত এগুলোকে প্যাট্রোনাইজ করা। এখানেও কিন্তু আনফেয়ার হয়, এখানেও গণতান্ত্রিক ভাবে এটা হয় না। জি ধন্যবাদ। জি আজিজ ভাই, আমরা রোজিনা ইসলামের ঘটনায় যেই জাগরণটা দেখছি সাংবাদিকদের ঢাকার বাইরে, এর মাধ্যমে কি সাংবাদিকদের ঐক্য ফিরে আসতে পারে? আপনি কি আশা করেন? আপনি যে ঐক্যের চিন্তাটা করছেন সেই ঐক্য হবে না। আর যে জাগরণটা হয়েছে, ইকবাল ভাই বললেন যে সাংবাদিকদের ঐক্য হয়েছে, ঐক্য হয় নাই। এখানে সাধারণ সাংবাদিকরা মাঠে নেমে গেছে, এখানে নেতৃত্বের ডাকের অপেক্ষা করে নাই। সুতরাং এই জাগরণ আর নেতৃত্বের ঐক্য কিন্তু এক নয়। নেতৃত্বের ঐক্য এখানে 99% সাংবাদিক ঐক্য চায়। গুটি কয়েকজন যারা সরকারের সাথে যোগাযোগ, রাজনৈতিক দলের সাথে যোগাযোগ, তাদের স্বার্থের কারণে ঐক্য হচ্ছে না। কিন্তু সেই মানুষগুলোকে বাদ দিয়ে কেন ঐক্য করা যাচ্ছে না? না, সেই মানুষগুলোকে বাদ দিয়েও সম্ভব না। কারণ হচ্ছে কি, এই মানুষগুলো ওই মিডিয়ার কিন্তু আপনার কর্ণধার, মালিক। এছাড়াও মালিকরাও এখন এই ইন্টারেস্টটা পেয়ে গেছে যে ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়নে একটা ডেস্ক থেকে আরেকটা ডেস্কে, আপনি ছিলেন, আমার স্টারেও কলিগ ছিলেন, একটা ডেস্কে আরেকটা ডেস্কে সাংবাদিক ইউনিয়নের চাপে ট্রান্সফার পর্যন্ত করতে পারতো না। সেই সুযোগটা তো মালিক এখন নেবে। মালিকরাও চায় যে সাংবাদিকরা তো ঐক্যবদ্ধ না হতে পারে, কারণ ঐক্যবদ্ধ হলে সরকার থেকে শুরু করে সংবাদ সবার জন্যই সমস্যা, কঠিন। সুতরাং এই জন্যই একমাত্র আমি বলবো সাংবাদিকদের ঐক্য অর্থাৎ ইউনিয়নের ঐক্যই একমাত্র এই গণমাধ্যম স্বাধীনতাকে প্রোটেকশন দিতে পারে। নিশ্চয়ই সেটি যখন সাংবাদিকদের ব্যাপক অংশ উপলব্ধি করবে, তারা নিশ্চয়ই সেই ঐক্য গড়ে তুলবে। আজিজ ভাই আপনাকে ধন্যবাদ, খোরশেদ ভাই ধন্যবাদ, শফিল আলম ভাই ধন্যবাদ, এবং শামীম ভাই আপনাকে ধন্যবাদ। আরও যারা ছিলেন শুরু থেকে তাদের প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়